তোমাদের এই চ্যাপ্টারটাতে দুইটা ক্লাস লাগবে, আজকে একটা ক্লাস লাগবে আর একটা ক্লাস লাগবে। তো তো ওই ক্লাসটা হচ্ছে মেবি আমার কালকে আরেকটা ব্যাচের সাথে ক্লাস আছে, ওদের কালকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো তোমরা যদি চাও ওদের রেকর্ডিংটা দিয়ে, আদারওয়াইজ তোমরা যদি চাও যে না আমরা এক্সট্রা ক্লাস করবো আরেকদিন, তাহলে আমাকে জানাবা যে কবে ক্লাস করবো, তাহলে আমরা ওই দিন ক্লাস নেবো। এই মানে পরের যেগুলো থাকবে, যদি সিলেবাসে ততটুকু মানে থাকে আর কি। আর যদি সিলেবাসে না থাকে তাহলে তো আমরা মিডের পরেই শেষ করতে পারবো বাকি অংশটুকু। সো মোস্টলি হয়তো বা এই থার্ড চ্যাপ্টার পর্যন্ত আমাদের থাকে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা হচ্ছে মেইন কয়েকটা টার্ম গত চ্যাপ্টারে শুনছি, কারণ সেটা হচ্ছে অ্যাকিউট ক্রনিক ইনফ্লামেশন বা ইনফ্লামেশন কি জিনিস, এই জিনিসগুলো মোটামুটি আমরা এখন মনে হয় এই টার্মগুলোর সাথে পরিচিত। সো আমরা এখন এই যে আমরা বলছি যে বিভিন্ন ধরনের সেলুলার ইনজুরি হয়, এবং সেলুলার ইনজুরি হলে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন গুলাকে আমরা এই ডিজিজের ক্লাসিফিকেশন করছিলাম একবার ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি চ্যাপ্টারে, যে ডিউরেশনের উপর বেস তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যাকিউট ক্রনিক। সো এই জিনিস আমরা এখন ইন ডিটেল যে ইনফ্লামেশন কেন হয় কিভাবে হয় এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো নর্মালি যেটা বলা হয়েছে, যে কোনো সেলের মধ্যেই এটা আমরা বলছি যে বিভিন্ন ধরনের বাহিরের এবং মানে সেলের ভিতরের এবং বাহিরের ফ্যাক্টরস গুলো হচ্ছে সেল ইনজুরিতে কাজ করে। যেমন বাহিরের ফ্যাক্টর গুলোর মধ্যে আমরা বিভিন্ন ফিজিক্যাল এজেন্টের কথা বলছি, যে হিট, তারপর রেডিয়েশন, এই জিনিসগুলো হচ্ছে কাজ করে ফ্যাক্টর হিসেবে করতে পারে। এছাড়া পোকামাকড়, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরাও সেল ইনজুরির জন্য রেসপন্সিবল। আর এন্ডোজেনাসের মধ্যে বিভিন্ন আমরা বলছি সেলের ভিতরে উৎপাদিত বিভিন্ন ধরনের সাবস্টেন্স, যেগুলো হচ্ছে হরমোন হইতে পারে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল হইতে পারে, যারা এর জন্য রেসপন্সিবল হইতে পারে। এখন বলা হয়েছে যে যদি কোনো সেল ইনজুরিটা হাইলি ভাস্কুলারাইজড, দ্যাট মিনস হচ্ছে যেই টিস্যু গুলাতে অনেক বেশি ব্লাড ফ্লো হয়, বডির সব টিস্যুতে সিমিলার অ্যামাউন্টের ব্লাড ফ্লো হয় না। যেমন আমাদের নর্মালি যদি বলি বডির যে কোনো একটা টিস্যু সিস্টেমকে যদি আমরা বলি বা অর্গান সিস্টেমকে বলি, নর্মালি ম্যাক্সিমাম গুলোতেই হচ্ছে হাইলি ভাস্কুলারাইজড থাকে, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে হাই অ্যামাউন্টের ব্লাড সাপ্লাই হয়। বাট কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের চোখের লেন্সের কথা যদি বলি, লেন্স হচ্ছে এমন একটা জায়গায় ব্লাড ফ্লো হয় না, যে ইয়াতে টিস্যু গুলাতে ব্লাড ফ্লো হয় না। সো মেইনলি বলা হয়েছে যে ভাস্কুলারাইজড টিস্যুতে যদি তোমার সেল ইনজুরি হয়, তাহলে যেটা হবে যে এই সেল ইনজুরির কারণে ভাস্কুলারাইজড টিস্যুতে ইনফ্লামেশন হবে এজ এ রেসপন্স। এবং এই ইনফ্লামেশনটার কাজ কি, কেন ইনফ্লামেশন হয়? ইনফ্লামেশন টার্গেটই হচ্ছে যাতে করে ওই যেই প্যাথোজেনটার কারণে সেলটা ইনজুর্ড হয়েছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা কেমিক্যাল, সেই কেমিক্যালটাকে ফেলা। এবং ইন দ্য মিন টাইম যদি কেমিক্যালটা যখন ওই জায়গাতে কাজ করে, ওই জায়গাটাতে কিছু সেল ড্যামেজ হয়, ওই ড্যামেজ সেল গুলাকে রিমুভ করে ফেলা। তার মানে হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে একটা হিলিং রেসপন্স যেটা হচ্ছে সে সেল ইনজুরির হইলে দিয়ে থাকে। এবং এই দুইটা কাজ নর্মালি আরো অনেক কাজ করে, আমরা এগুলো দেখবো একটু পরে। ইভেন্ট গুলা হয় ইনফ্লামেশন হইলে, যেমন হচ্ছে ভাস্কুলার হবে, তারপর হচ্ছে মাইগ্রেশন আর অ্যাক্টিভেশন অফ লিউকোসাইটস হবে, আর হচ্ছে সিস্টেমিক রিঅ্যাকশন দিবে। এখন এই জিনিসগুলো কি একটু যদি বলি ওয়ান ওয়ান, যেমন শুরুতে ইনফ্লামেশন হয় যে জায়গাটাতে, সেই জায়গাতে যে ব্লাড ভেসেল আছে, আমরা যেহেতু বলছি যে দিস অর্গান আর হাইলি ভাস্কুলারাইজড, দ্যাট মিনস হচ্ছে সেখানে অনেক বেশি তোমার মানে আর্টারি প্রেজেন্স থাকে, এবং ওই আর্টারি, ভেন, ক্যাপিলারিজ, এগুলো হচ্ছে তোমার কি ইনফ্লামেটরি রিঅ্যাকশনের যে তারা হচ্ছে রেসপন্স দিবে। রেসপন্সটা কি হবে, তারা হচ্ছে ডাইলেটেড হবে বা তারা হচ্ছে প্রসারিত হয়ে যাবে। আমরা এর পরে আরো ডিটেল দেখবো যে তারা প্রসারিত হবে। প্রসারিত হওয়ার পরে এখন ভাস্কুলার যে সিস্টেমটা আছে বা আর্টারি বা ভেন আছে, দেয়ালের মধ্যে এন্ডোথেলিয়াল সেল থাকে। এন্ডোথেলিয়াল, এটা আমরা ডিটেলে চিত্র সহকারে দেখবো, আমি জাস্ট এখানে ইন শর্ট বলতেছি। এই এন্ডোথেলিয়াল সেলগুলো যখন ব্লাড ভেসেলটা প্রসারিত হয়ে যায়, তখন এই এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে যে স্পেস থাকে, সেই স্পেসটা বড় হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যে হোয়াইট ব্লাড সেলগুলো, এই হোয়াইট ব্লাড সেলের একটা টাইপ হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট কি করে, ওই ব্লাড থেকে কি করে বাহিরে এক্সট্রা সেলুলার যে স্পেস আছে সেখানে উইথ সাম ফ্লুইড, ব্লাডের মধ্যে যেহেতু প্লাজমা থাকে, প্লাজমা ফ্লুইড, ওই প্লাজমা হচ্ছে লিউকোসাইট, এরা হচ্ছে ওই এক্সট্রা সেলুলার স্পেসে চলে, এবং প্লাজমা প্রোটিনও আসে কিছু, যেমন তারপর হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এরা হচ্ছে স্পেসে চলে আসে। তারপরে যেটা হবে যে সিস্টেমিক রিঅ্যাকশন দেখাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট রেসপন্স হচ্ছে যেটা, যে সেটা হচ্ছে যে তোমার এই যে প্লাজমা ফ্লুইড হচ্ছে ব্লাডের ভেসেলের থেকে বাইরে চলে আসা, আর হচ্ছে তোমার উইথ লিউকোসাইড, আর হচ্ছে সিস্টেমিক রিঅ্যাকশন দেখায়। এখন সিস্টেমিক রিঅ্যাকশনটা কি আমরা একটু পরে দেখবো।
ঠিক আছে। সো আমরা যদি এই স্লাইডটাকে একটু সামারি করি তাহলে যেটা হচ্ছে আমরা বলছি যে সেল ইনজুরি হয়, বাট ভাস্কুলার টিস্যুতে যদি সেল ইনজুরি হয় তাহলে যেটা হবে যে সেখানে রেসপন্স দেবে ইনফ্লামেটরি, এবং এই ইনফ্লামেটরি রেসপন্সটা একটা হচ্ছে হিলিং প্রসেস, এর টার্গেট হচ্ছে যে প্যাথোজেন বা যে ফিজিক্যাল এজেন্টের কারণে হয়েছে সেই প্যাথোজেন বা ফিজিক্যাল এজেন্টটাকে রিমুভ করা ওই জায়গা থেকে। ইন দ্য মিন টাইম ওই এজেন্টটা কাজ করার কারণে কিছু সেল ক্ষতিগ্রস্ত হবে, প্রাইমারিলি সেই সেলগুলোকেও ওইখান থেকে রিমুভ করে ফেলা। আর এটার ক্ষেত্রে তিনটা ইভেন্টের কথা বলছি। তিনটা ইভেন্ট কি কি? একটা হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে ভাস্কুলার রেসপন্স দিবে, এরপর হচ্ছে তোমার মাইগ্রেশন এন্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইটস হবে, এন্ড হচ্ছে সিস্টেমিক রিঅ্যাকশন। ঠিক আছে, এই তিনটা রেসপন্স নরমালি দিবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, জি স্যার। একটু রেসপন্স বুঝছো? আচ্ছা, তো এইখানে এই কথাগুলোরই আবার বলছে যে ইনফ্লামেশন সম্পর্কে আবার এই যে এই সিমিলার টাইপের কথাগুলাই বলা হয়েছে যে এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, কমপ্লেক্স কেমিক্যাল রিঅ্যাকশন বলা হয়, কারণ এই ইনফ্লামেটরিটাতে অনেক ধরনের কেমিক্যাল ইনভলভ থাকে। কি কি কেমিক্যাল থাকে সেটা আমরা পরে দেখবো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেল ইনভলভ থাকে, যেটাকে আমরা সাইটোলজিক্যাল, এই কারণে আমরা এটাকে সাইটোলজিক্যাল রিঅ্যাকশনও বলি, যেহেতু বিভিন্ন ধরনের সেল ইনভলভ থাকে। আর এখানে দুইটা ইভেন্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শুরুতে যে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ইনফ্লামেশনের ক্ষেত্রে, যে শুরুতে যেটা হবে যে এখানে লিউকোসাইট প্লাস হচ্ছে প্লাজমা ফ্লুইড যেটা আছে তা হচ্ছে ওই জায়গাটাতে জমে যাবে। দেখবা যে এটা যদি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো যে যদি তোমার মৌমাছি কামড়ে ফুলে যায় এবং লাল হয়ে যায়, তো এই যে রেসপন্সটা এটা মেইনলি হয় হচ্ছে তোমার এই যে প্লাজমা যেই ফ্লুইডটা আছে সেটা ওই জায়গাটাতে জমা, ওই জায়গাটা ফুলে যায় এবং ওইখানে লিউকোসাইটও ইন দা মিন টাইম জমতে থাকে। এই ইভেন্টটা তোমার হবে যে জায়গাতে ইনফ্লামেশন হবে, জায়গাটা ফুলে যাবে, প্লাস হচ্ছে তোমার ওই জায়গাটা গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর সিস্টেমিক ইফেক্টটা কি দেখবে যে মৌমাছি কামড় দিলে শুধুমাত্র যে ওই জায়গাটা ব্যথা করে তাও না, তোমার বডির বিভিন্ন জায়গাও তোমার কি হয়, এফেক্টেড হয়। যেমন তোমার জ্বর, আর জ্বরটা তো তোমার সেন্ট্রালি নিয়ন্ত্রিত একটা জিনিস, এমন না যে তোমার যদি তোমার একটা লোকাল একটা ইফেক্ট হতো তাহলে যেটা হইতো যে জাস্ট যে জায়গাটাতে মৌমাছি কামড় দিয়েছে ওই জায়গাটাই ব্যথা করতো, ফুলে যেত। কিন্তু তোমার দেখা যায় যে ওই জায়গাটা এফেক্টেড হচ্ছে, ইন দ্য মিন টাইম তোমার সেন্ট্রালিও রেসপন্স আসতেছে। যেমন তোমার জ্বর আসতেছে, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট কমে যায়, এই টাইপের রেসপন্স আসে, যেটাকে আমরা বলি হচ্ছে সিস্টেমিক ইফেক্ট। এবং এই সিস্টেমিক ইফেক্টটা যাতে না হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ব্লাড ভেসেল ধরনের প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে ফ্লুইড, এগুলো হচ্ছে ব্লাড ভেসেলের থেকে ভেসেলের বাইরে চলে আসে। তো এই যে চলে আসতেছে, এই চলে আসার ফলে দেখা গেছে যে ওই ক্ষেত্রে অনেক সময় ক্লটিং ফ্যাক্টরস কি করে ব্লাড থেকে এক্সট্রা সেলুলার স্পেসে চলে চলে আসে, এবং ক্লটিং ফ্যাক্টরটা যেটা করে যে ওই জায়গাটাকে ক্লট করার চেষ্টা করে বা আবদ্ধ করে রাখার চেষ্টা করে, যে যে জায়গাতে হচ্ছে যাতে ওই জায়গাতে সীমাবদ্ধ থাকে, সেটা ফুল বডি ছড়ায় না যায়। এই জন্য ক্লটিং ফ্যাক্টরস যারা হচ্ছে ওই ব্যাপারটাকে বা ইনফরমেশনটাকে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে। খুব কি হাইপোথেটিক্যাল কথাবার্তা মনে হইতেছে জিনিসগুলা? হ্যালো। জি স্যার। হুম, কথা কি বোঝা যাচ্ছে মানে বলতেছি? আর বেজে বেজে আসতেছে কথা। জি হ্যাঁ, স্যার। আমার কথা কি সবাই কি শুনতেছো? মোস্তাফিজ, স্যার কথা কি শোনা যাচ্ছে শুনতেছি, বাট ক্লিয়ার? কথা ক্লিয়ার অতটা না। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমার নেট প্রবলেম করতেছে সকাল থেকে, আমি আমার একটু জয়েন করে, হ্যাঁ। এখন এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো। জি স্যার। ওকে, একটু রেসপন্স দিবা তাহলে হবে। আচ্ছা, তোমাদের এখান থেকে যে জিনিসগুলো জানতে হবে, কথাই বলা আছে যেগুলো আমরা ডিটেইল দেখলে আস্তে আস্তে বুঝতে পারবো যে আসলে কি বলছে। তোমাদের এখানে যেটা জানতে হবে যে ইনফ্লামেশন কি জিনিস, হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে তোমার কেন হয়, এই কথাগুলাই থেকে মনে রাখতে হবে। বাট এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো জাস্ট মেনশন করো, ফুল প্রসেসটা দেখবো তখন আরো ডিটেইল আমরা পারবো যে আসলে কি হচ্ছে ইনফ্লামেশনের ক্ষেত্রে। ওকে, সো আমরা এখানে বলছি জাস্ট ইনফ্লামেশনের ডেফিনেশন এবং ইনফ্লামেশনের কেন হচ্ছে, ইন শর্ট ইনফ্লামেশনের কয়েকটা ইভেন্ট যেটা ইনফ্লামেশনের ক্ষেত্রে হবে, ওইরকম তিনটা ইভেন্ট আমরা এখানে মেনশন করছি মোস্টলি।
এখন ইনফ্লামেশন কেন করা হয় বা কেন হয় এটা আমরা অলরেডি দুইটা পয়েন্ট আলোচনা করছি, যে যে জায়গাতে ইনফ্লামেশন হবে ওই জায়গাতে বিভিন্ন ধরনের কি যে কোন একটা এজেন্টের কারণেই তো হচ্ছে তোমার ইনফ্লামেশনটা হচ্ছে। আমরা এটা বলছি যে হয় মৌমাছি কামড় দিছে, না হয় ভাইরাস অ্যাটাক করছে, না করছে, না হয় তুমি কোথাও বাড়ি খাইছো, অথবা তুমি কোনো একটা হিট বা কোনো একটা ইসের সংস্পর্শে আসছো, তোমার ওই জায়গাটা ইনফ্লামেশন হচ্ছে। সো ইনফ্লামেশন ওই জায়গাটায় তোমার ইনজুরি হয়েছে, সেল ইনজুরি হয়েছে। এই সেল ইনজুরির কারণে তোমার ইনফ্লামেশনটা হবে, এবং এর মূল টার্গেটই হচ্ছে যেই কারণে তোমার ইনজুরি হয়েছে, যেমন মনে করো ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যাটাক, ওই কারণটাকে হচ্ছে ফার্স্ট করা, রিমুভ করা। তার মানে হচ্ছে যদি ভাইরাস দ্বারা সেল ইনজুরি হয় তাহলে ওই ভাইরাসটাকে কিল করে রিমুভ করে ফেলা, ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়াকে কিল করে রিমুভ করে ফেলা। এবং ব্যাকটেরিয়াটা যখন ইনিশিয়ালি অ্যাটাক করে ওই জায়গাটাতে যেটা হবে, তোমার কিছু সেল হচ্ছে ড্যামেজ হবে ইনিশিয়াল অ্যাটাকের, সেলগুলাকেও রিমুভ করে ফেলা, কারণ ওই সেলগুলোকে যদি রিপেয়ার সম্ভব হয় তাহলে ওদেরকে ওইখান থেকে রিপেয়ার করা। এবং হোল প্রসেসটা, রিপেয়ার প্রসেসকে তারা যাতে শুরু হয়, আমরা অলরেডি বলছি যে ইনফ্লামেশন হচ্ছে একটা হিলিং প্রসেস। যে এটা হইলে, কারণ এখানে যেহেতু হোয়াইট ব্লাড সেলকে পাঠানো হয়, আর আমরা জানি হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের বডিকে ডিফেন্স দেয়। সো এটা হচ্ছে একটা রিপেয়ারিং প্রসেস। কিন্তু মাঝে মাঝে ইনফ্লামেশনটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে, যেমন তোমার ওই স্পেসিফিক জায়গাতে দেখা গেছে তোমার কি হবে, মানে মানে একটু বেশি অ্যাক্টিভিটিজ এর কারণে, ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিজ এর কারণে দেখা গেছে ওই জায়গাটা ফুলে যায়। তারপর হচ্ছে নর্মাল টিস্যু গুলো দেখা গেছে যে তোমার কিল করে ফেলতে পারে নেক্রোটিক সেলের পাশাপাশি। তো দেখা গেছে যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইফেক্ট অফ ইনফ্লামেশন, যে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে জায়গা ফুলে যাবে, প্লাস হচ্ছে তোমার নর্মাল যে টিস্যু গুলো আছে সেগুলো কিল করে ফেলতে পারে অনেক ক্ষেত্রে। এবং ইনফ্লামেশন কি কি কারণে হয়, যে কারণগুলোতে ইনজুরি হয় সেই কারণগুলোই হচ্ছে তোমার ইনফ্লামেশনের জন্য দায়ী। যেমন এখানে বলা হয় মাইক্রোবিয়াল ইনফেকশন, যেমন আমরা অলরেডি বলছি যে ভাইরাস অ্যাটাক হলে আমাদের সেল ইনজুরি হইতে পারে এবং এটার কারণে ইনফ্লামেশন হয়। তারপর ইমিউনোলজিক্যাল ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার, আমরা বলছি বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়েকশন, বিভিন্ন জিনিসের প্রতি অ্যালার্জিক থাকে। যেমন তোমার মনে করো অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত, যেটাকে আমরা হাইপার সেন্সিটিভিটি বলি, যে যে কোনো কিছু সংস্পর্শে আসলে অ্যালার্জিক রিয়েকশন। অনেকেই দেখবা ধুলাবালির সংস্পর্শে গেলে অ্যালার্জি হয়, তারপর হচ্ছে অতিরিক্ত ঠান্ডায় গেলে অ্যালার্জি হয়, অতিরিক্ত গরমে গেলে অ্যালার্জি হয়। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যালার্জি হলেও কোনো জায়গায় সেল ইনজুরি হবে, এবং সেল ইনজুরি হলে ওইটার কনসিকুয়েন্স হিসেবে তোমার কি হবে, ইনফ্লামেশন হবে। অটো ইমিউন রিয়েকশন আছে, যেমন আমাদের বডির ইমিউনিটি যখন হাইপার অ্যাক্টিভিটি করে তখনও দেখা গেছে তোমার কি হবে, ওই জায়গায় ইনফ্লামেশন হতে পারে। ফিজিক্যাল এর মধ্যে তুমি কোথাও বাড়ি খাইলা, যেটাকে ট্রমা বলতেছি, আঘাত পাইলা, আঘাত পাওয়ার কারণেও হতে পারে। ঠান্ডা, তারপর গরম, রেডিয়েশন, এগুলোর কারণেও ইনফ্লামেশন। মানে এখানে জাস্ট মোটামুটি কি কি এজেন্টের কারণে ইনফ্লামেশন হয়, কেমিক্যালের মধ্যে অ্যাসিড, অ্যালকালি, ক্ষার যেগুলো আর কি, সেগুলোর কারণে হয়। ফরেন ম্যাটেরিয়ালস এর মধ্যে কেমিক্যাল, সেগুলোর কারণেও ইনফ্লামেশন হতে পারে। আর টিস্যু নেক্রোসিস, যে ইসকেমিক নেক্রোসিস বলা হচ্ছে, যে কোথাও যদি কোনো কারণে ব্লাড ফ্লো না হয়, যেমন মনে করো কোথাও হচ্ছে তোমার ব্লাড ফ্লো হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ওই আর্টারি বা পেনের মধ্যে হচ্ছে ব্লকেজ আছে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ওই জায়গায় ব্লাড ঠিক ফ্লো হচ্ছে না। তো এই ব্লাড ফ্লো কম হওয়া মানে ওইখানে তোমার অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া, প্লাস হচ্ছে খাবারের যে খাবার গুলো হচ্ছে নিউট্রিয়েন্ট গুলো সেলকে সাপ্লাই করার কথা, ওই সেলের নিউট্রিয়েন্ট গুলো ঠিকভাবে সাপ্লাই দিচ্ছ না তুমি। এতে করে দেখা গেছে যে ওই জায়গায় তোমার কি হবে, তো ওই যে সেল গুলো ড্যামেজ হয়ে, ওই জায়গায় সেল গুলাও তোমার ইনজুর হবে এবং ইনফ্লামেশন হবে। এখন বিভিন্ন ধরনের কম্পাউন্ড হচ্ছে রেসপন্সিবল থাকে বিভিন্ন ধরনের সেল, আমরা অলরেডি বলছি যে ইটস আ কেমিক্যাল এন্ড সাইটোলজিক্যাল প্রসেস। তার মানে হচ্ছে এখানে কেমিক্যালও হবে এই ইনফ্লামেশন রিঅ্যাকশনের সাথে, ইন দা মিন টাইম যেটা হবে যে এখানে বিভিন্ন ধরনের সেলও ইনভলভ থাকবে, যে যার জন্য এটাকে আমরা সাইটোলজিক্যাল ইভেন্ট বলতেছি। এবং এই সেল গুলার লিস্ট জাস্ট এখানে দেয়া আছে, যেমন হচ্ছে তোমার লিম্ফোসাইট, লিউকোসাইট, মাস্ট সেল, ম্যাক্রোলাস, তারপর হচ্ছে তোমার প্লাটিলেটস, সবগুলা জিনিসের এখানে তোমার নাম মনে রাখবা। ক্লটিং ফ্যাক্টরস এর কথা অলরেডি আমি বলছি। তো এই জিনিসগুলা, এই সেলগুলো হচ্ছে মেইনলি তোমার ইনফ্লামেশনের জন্য মানে দায়ী। আমরা যদি সাইটোলজি কম্পাউন্ড কথা বলি ইনফ্লামেশনের ক্ষেত্রে, তাহলে এই গুলা নাম মেনশন করতে হবে জাস্ট। সো অ্যাকিউট ইনফ্লামেশন যদি টাইপ বলি, টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট, ক্রনিক ইনফ্লামেশন। সো এইটা কি আমরা কি জানি বা বলতে থেকে? হ্যাঁ, হ্যালো।
বলো কি ওটা নাকি এই দুইটা কি বলো, কে বলবো? তো নাকি? স্যার এক অল্প সময় হ্যাঁ থেকে আরেকটা হচ্ছে অনেকদিন ধরে। হ্যাঁ, একটা হচ্ছে সময়ের উপর depend করে আমরা এটাকে ইয়া করছি যে কোন একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন যদি একদিন বা দুই মানে কয়েক মিনিট থেকে একদিন বা 2-3 দিনের জন্য সীমাবদ্ধ থাকে তখন আমরা বলি অ্যাকিউট ইনফ্লামেশন। তার মানে এই রেসপন্সটা খুবই ফাস্ট এন্ড কি হবে, খুবই র্যাপিড হবে। আর ক্রনিকটা হচ্ছে একদিন থেকে হচ্ছে 1 বছর বা 2-3 বছর পর্যন্ত তোমার যদি এই রিঅ্যাকশন ইনফ্লামেটরি থাকে তখন তাকে আমরা ক্রনিক ইনফ্লামেশন বলি। এবং অ্যাকিউটের ক্ষেত্রে মোস্টলি যেই সেলটা রেসপন্সিবল হচ্ছে আমরা অলরেডি বলতেছি হচ্ছে যে লিউকোসাইটস এর কথা বলছি, যে লিউকোসাইটস প্রিডোমিনেন্ট থাকে অ্যাকিউটের ক্ষেত্রে, অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে। যেটা হচ্ছে লিউকোসাইটের মধ্যেও আবার হচ্ছে নিউট্রোফিল যেটা আর কি, সেটা হচ্ছে প্রিডোমিনেন্টলি কাজ করে এই প্রসেসটাতে। ইয়ার ক্ষেত্রে হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে যেটা হবে, ক্রনিকের ক্ষেত্রে লিম্ফোসাইট প্লাস হচ্ছে তো ম্যাক্রোফাজ যেটা আছে, এই দুইটা সেল হচ্ছে মোস্টলি কাজ করবে। এবং অ্যাকিউটের ক্ষেত্রে যেটা হবে আমরা একটু পরে ডিটেল দেখবো, যে অ্যাকিউটের ক্ষেত্রে যেটা হবে যে তোমার থেকে প্লাজমা যেটা থাকে ব্লাডের প্লাজমা প্লাজমা প্রোটিন উইথ অ্যান্টিবডি সে কি করবে ব্লাড ভেসেল থেকে আউটার স্পেস যেটা এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেটা এই আমার কার্ডটা দেখতেছো, এটা হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের ভিতরে অংশ হচ্ছে এটা, এখান থেকে ফ্লুইডটা উইথ প্লাজমা প্রোটিন যেই জায়গাটাতে ইনফ্লামেশন হচ্ছে ওই স্পেস চলে আসবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে আসবে এবং চলে আসার জায়গা হচ্ছে তোমার ফুলে যাবে। আর ক্রনিকের ক্ষেত্রে যেটা হবে যে বা ওইখানে যেটা হবে যে তোমার টিউমার মানে ক্রনিক ইনফ্লামেশন যদি লং টাইম থাকে শুরুতে বিনাইন টিউমার যেটা হচ্ছে ক্ষতিকারক থাকে না ইনিশিয়ালি, টিউমার তৈরি হবে। একটা সময় গিয়ে হচ্ছে হ্যালো একটা সময় গিয়ে হচ্ছে যেটা হবে যে ওইখানে ওইটা মেলাইন টিউমারে পরিণত হয়, মিনস হচ্ছে ক্ষতিকারক টিউমার বা ক্যান্সার পরিণত হবে। স্লাইড দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, আমার পিসি কি অফ হয়ে গেল নাকি বুঝলাম না তো। পিসি অফ হয়ে গেছে, জাস্ট মিনিট। জাস্ট মিনিট, টেকনিক্যাল এরর দেখাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো না? স্লাইড মনে হয় জি ইয়ে স্যার। হয়ে গেছে, স্যার স্লাইড দেখা যায় না। পিসি হঠাৎ করে অফ হয়ে গেল। পাওয়ার সাপ্লাইতে সমস্যা হয়েছে মনে হয়। জাস্ট মিনিট, এটা একটু অন হোক।
হ্যাঁ, শোনা যাচ্ছে তো এখন না? জি স্যার। জি স্যার। রেকর্ডিংটা কি চলতেছে? আচ্ছা, রেকর্ডিংটা কি অন? রেকর্ডিং অন আছে। ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে ডিউরেশনের উপর বেস করে অ্যাকিউট আর ক্রনিকটা, এবং এখানে আমরা বলছি যে অ্যাকিউটটা হচ্ছে শর্ট টাইমের কাজ করবে, সেটা হচ্ছে মিনিট টু ডেজ, আর হচ্ছে ক্রনিকটা হচ্ছে ডেজ টু ইয়ার পর্যন্ত লেন্দি হবে। এবং এখানে আমরা বলছি হচ্ছে নিউট্রোফিল, যেটা হচ্ছে লিউকোসাইট একটা টাইপের করবে, আর ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে ভাস্কুলার মানে ইয়া হবে মেইনলি লিম্ফোসাইটস আর হচ্ছে ম্যাক্রোফাজ কাজ করবে। এবং অ্যাকিউটের ক্ষেত্রে আমরা বলছি সেলের ভিতর থেকে বিভিন্ন সেলের ভিতর থেকে না, ব্লাড থেকে হচ্ছে প্লাজমা উইথ প্লাজমা প্রোটিন, সেটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে ভিতর থেকে ব্লাড ভেসেলের বাহিরে চলে আসবে। আর আরেকটা জিনিস বলছি হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে যেটা হবে যে টিউমার তৈরি হবে, এবং লং টার্মে দেখা গেছে ওইটা শুরুতে বিনাইন থাকলেও ওইটা মেলাইন হয়ে যাবে বা ক্যান্সারাস হয়ে যাবে। আর বলতেছিলাম যে এখানে যে তোমার এটা হচ্ছে দেখবা যে অনেকের দাঁতে এই ক্রনিক ইনফ্লামেশনটা হয়, যেটা শুরুর দিকে আমরা কেয়ার করি না। যে ইনফ্লামেশনটা দেখা যাচ্ছে দাঁতের নিচে 2 বছর পর্যন্ত দেখা যাচ্ছে আমরা এটা টলারেট করি যে ব্যথা করতেছে, এটা ইনফ্লামেটরি রেসপন্স, ক্রনিক ইনফ্লামেশন আমরা বলতে পারি। আচ্ছা, এখন এখানে 2-3টে টার্ম আমরা দেখবো। যে শুরুতেই যদি দেখো উপরে, এটা এটা হচ্ছে ট্রান্স হচ্ছে এক্সুডেট, এই দুইটা টার্ম আমরা কি জিনিস এটা একটু দেখবো। যে তোমার এটা হচ্ছে নর্মাল একটা ব্লাড ভেসেল, এখানে দেখানো হয়েছে উপরে একবার উপরে যে ফিগারটা, এ এ নাম্বার ফিগার যেটা, এবং এখানে দেখানো হয়েছে যে দেখো এই ফিগার আমার মাউসের কার্সরটা যে জায়গা দিয়ে মুভ করতেছে, এখানে দেখো কতগুলো সেল দেখানো হয়েছে, যাদেরকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোথেলিয়াল এন্ডোথেলিয়াল সেল অফ ব্লাড ভেসেল আমরা বলি। তো এই এন্ডোথেলিয়াল গুলো হচ্ছে মেইনলি ব্লাড ভেসেলের গায়ের মধ্যে থাকে। এখন দেখো যে এই সেলের মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে নর্মালি খুব কম, এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে দেখো খুবই কম আছে। এবং নর্মালি এখানে দুইটা প্রেসার কাজ করে ভেসেলের উপরে। একটা হচ্ছে তোমার যেটা হবে যে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যেহেতু ব্লাড ফ্লো করতেছে, এবং ব্লাডটা কি করে কন্টিনিউয়াসলি ভেসেলের গায়ের মধ্যে বা দেয়ালের মধ্যে প্রেসার দিচ্ছে, বাহিরের দিকে একটা প্রেসার, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তার মানে হচ্ছে ব্লাডের ভেসেলের গায়ের মধ্যে যে প্রেসারটা দেয় সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক। এবং ব্লাডের ভিতরে যে প্লাজমা প্রোটিন গুলো থাকে যেমন অ্যালবুমিন, ফিউলিন, এরা যেটা করে এদের কাজ হচ্ছে কি উল্টা, যে ব্লাড ব্লাডের ভেসেলের গায়ের মধ্যে প্রেসার, মানে ব্লাডের থেকে যে ফ্লুইডটা আছে সেটা কন্টিনিউয়াসলি বাইরের দিকে চলে যেতে চায় হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে। বাট প্লাজমা প্রোটিন যেটা করে, প্লাজমা প্রোটিন এই ফ্লুইডটা যাতে ভেসেল থেকে বের হয়ে যেতে না পারে, তার জন্য ইনার ওয়ার্ড, তার মানে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে একটা মানে করে অ্যাপ্লাই করে, যার কারণে হচ্ছে এটা হচ্ছে ভেসেল থেকে ভেসেলের বাইরে চলে যেতে না পারে। তো এখানে দুইটা প্রেসার কাজ করতেছে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর একটা হচ্ছে অসমোটিক প্রেসারটা হচ্ছে মেইনলি প্লাজমা প্রোটিন হচ্ছে তৈরি করে, এবং এই অসমোটিক প্রেসার কারণে ফ্লুইডটা ভেসেল থেকে ভেসেলের বাইরে চলে যেতে পারে না। নর্মাল একটা এখন ব্যালেন্স অবস্থায় যেটা হয়, ব্যালেন্স হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর হচ্ছে কলয়েডাল প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসার, এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, দুইটা হচ্ছে সমান থাকে। বাট কোন কিছু কিছু ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে দেখা গেছে তোমার কি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যায়, অসমোটিক প্রেসার কমে যায়। যেমন কারো যদি লিভারের প্রবলেম থাকে, মোস্ট অফ দা প্লাজমা প্রোটিন হচ্ছে লিভার থেকে, সো লিভারের প্রবলেমের কারণে দেখা গেছে প্লাজমা প্রোটিনের প্রোডাকশন কমে গেছে। এখন প্লাজমা প্রোটিনের প্রোডাকশন যদি কমে যায় তাহলে অসমোটিক প্রেসারটা কমে যাবে, বাট হাইড্রোস্ট্যাটিক প্রেসার তো আগের মতোই থাকবে। এতে করে যেটা হবে যে আউটওয়ার্ড যে প্রেসারটা, তার মানে হচ্ছে ভেসেল থেকে ভেসেলের বাইরের দিকে যে প্রেসারটা, যেটাকে আমরা হচ্ছে বাম পাশে অ্যারো দিয়ে দেখাইছি, এই প্রেসারটা বেড়ে যাবে। ডান পাশের প্রেসার যেটাকে আমরা কলয়েডাল অসমোটিক প্রেসার বলতেছি সেটা হচ্ছে কমে যাবে। তো এতে করে দেখা যাচ্ছে কি হবে যে ফ্লুইডটা ব্লাডের ভেসেলের ভিতর থেকে এর দিকে লিক করে চলে আসতে পারবে। এখানে দেখো কালার দিয়ে দেখানো হয়েছে যে লিক করে চলে আসছে। তো এই ফ্লুইডটাকে আমরা বলি, এই প্রসেসের মাধ্যমে যে ফ্লুইডটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সুডেট। আর এক্সুডেটটা কি, এক্সুডেট যখন আমরা বলছি যে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হইলে ব্লাডের ভেসেল হচ্ছে ডাইলেটেড হয়, প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে যেটা হবে যে দেখো এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা ছিল না সাথে, বাট যখন তারা প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার ফলে দেখো যে সেলগুলোর মাঝখানে দেখো যে একটা ভালো স্পেস তৈরি হয়েছে। এই স্পেসটার কারণে যেটা হবে যে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডটা তো চলে আসবে আসবে, ইন দা মেইন টাইম এর সাথে লিউকোসাইট, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন, এই যে দেখো ইয়েলো কালার ডট দেওয়া হয়েছে প্লাজমা প্রোটিন, এরাও হচ্ছে তোমার কি করবে ফ্লুইডের সাথে ব্লাড ভেসেল থেকে ভেসেলের বাইরে চলে আসতে পারবে। এই ফ্লুইডের সাথে যে লিউকোসাইট আর হচ্ছে প্লাজমা প্রোটিন চলে আসতেছে, এই
এটাকে আমরা বলি হচ্ছে এক্সুডেট। এই লিকুইডটাকে বা ফ্লুইডটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সুডেট, যেটা হচ্ছে ইনফ্লামেশন হইলে তৈরি হয়। এবং এটা হচ্ছে ভেসেল থেকে এখন ফ্লুইডটা এক্সট্রা সেলুলার যে স্পেস আছে, ম্যাট্রিক্স আছে, সেখানে জমা পড়তেছে। এই কারণে দেখা যাচ্ছে ওই জায়গায় ফুলে যায়। এটা কি বুঝছি স্যার ফিগারটা? স্যার স্যার হ্যাঁ বলো। ডেট যেটা ওটা বুঝি নেই, সেকেন্ডটা। ট্রান্সুলেটের ক্ষেত্রে এখানে বলছি যে এখানে দুইটা প্রেসার কাজ করে। ট্রান্স বলতে এই যে বি নাম্বারটা বলতেছো না, এটাই তো। এখানে মেইনলি দুইটা প্রেসার কাজ করে আমরা বলছি, এটা ব্লাড ভেসেলের উপরে। একটা হচ্ছে আউটওয়ার্ড, মানে হচ্ছে বাহিরের দিকে, আর একটা হচ্ছে ভিতরের দিকে। এবং নর্মালি এই দুইটা প্রেসারের মধ্যে একটা ব্যালেন্স থাকে। আউটওয়ার্ড প্রেসারটা যেটা হয়, যেটা কারণে হয়, সেটা হচ্ছে ব্লাডের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা কন্টিনিউয়াসলি ব্লাডের দেয়ালের, ভেসেলের দেয়ালের মধ্যে প্রেসার দেয়, যে সে ব্লাডের ভেসেল থেকে বাইরে বের হয়ে আসতে চায়। আর ইনার ওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিনের কারণে হয়। এটা হচ্ছে মেইনলি যেটা হবে যে এই ফ্লুইডটাকে প্লাজমা প্রোটিন কি করতে দিবে না, বের হইতে দিবে না, ভিতরের দিকে ধরে রাখবে। এবং এই যে ধরে রাখার যে প্রেশারটা ইনার ওয়ার্ড বা ভিতরের দিকে যেটা কাজ করে, সেটাকে আমরা বলতে হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার। আর ব্লাড ফ্লো হওয়ার কারণে ভেসেলের গায়ের মধ্যে ব্লাড যে কন্টিনিউসলি আউটওয়ার্ড প্রেশার যেটা দেয়, দিকে যে প্রেশারটা দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এখন নর্মালি বলতে হচ্ছে এই দুইটা প্রেশারের মধ্যে একটা ব্যালেন্স, তার কারণে হচ্ছে ফ্লুইড লিক করে ভেসেল থেকে বাইরে বের হয়ে আসতে পারে। বাট মাঝে মাঝে দেখা গেছে বিভিন্ন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয় যে, আমরা বলছি লিভারের ডিজিজ হলে প্লাজমা প্রোটিন লিভার থেকে যেহেতু জেনারেট করে অ্যালবুমিন, গ্লোবুলিন, এরা হচ্ছে প্লাজমা প্রোটিনের বিভিন্ন টাইপ। এরা, এদের পরিমাণ কমে যায়। এদের পরিমাণ কমে যাওয়ার কারণে যেটা হয় যে তখন যেহেতু প্লাজমা প্রোটিনের কারণে হচ্ছে অসমোটিক প্রেশার জেনারেটেড হয় বা তৈরি হয়, প্লাজমা প্রোটিন কমে গেলে অসমোটিক প্রেশার বা ইনার ওয়ার্ড যে বা ভিতরের দিকে যে প্রেশারটা সেটা কমে যাবে, বাইরের দিকে প্রেশার যাবে। তখন দেখা গেছে যে প্লাজমা প্রোটিন ভেসেল বের হবে না, বাট ব্লাডের মধ্যে যে লিকুইড বা ফ্লুইডটা আছে সেটা হচ্ছে ভেসেল থেকে এক্সট্রা সেলুলার স্পেসে জমে যাবে। যেখানে যে ফ্লুইড কালার দিয়ে দেখানো হয়েছে যেখানে, এটা জমে যাবে। এই প্লাজমা প্রোটিন লেস যে ফ্লুইডটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সুডেট। এক্সুডেটটা হচ্ছে প্লাজমা প্রোটিন সহ যে ফ্লুইডটা, যেটা হচ্ছে ইনফ্লামেশন ক্ষেত্রে, যেহেতু ভেসেল গুলো ডাইলুটেড হচ্ছে, সো ভেসেল গুলার যে এন্ডোথেলিয়াল সেল আছে তাদের মাঝখানে স্পেস বেড়ে যাওয়ার কারণে সেখান থেকে ফ্লুইড প্লাস হচ্ছে প্লাজমা প্রোটিন এক্সট্রা সেলুলার স্পেস এসে জমতেছে, এটাকে আমরা এক্সুডেট বলতেছি। এবার কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি স্যার। দেন এখানে অ্যাকিউট ইনফ্লামেশনের কথা বলা হয়েছে, যে অ্যাকিউট ইনফ্লামেশনটা হচ্ছে শর্ট, মানে পসিবল টাইমের মধ্যে হচ্ছে তোমার অ্যাকশনটা শো করে। এবং এটাই হচ্ছে অ্যাকিউট। এটা যদি ডেফিনেশন আসে তাহলে যে ইনফ্লামেশনটা শর্ট উইদিন মিনিট টু ডেজ হচ্ছে কি বলে থাকে, সেটাকে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন বলি। এবং এখানে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে শুরুতেই যেটা হবে যে আমরা বলছি অ্যাকিউট ইনফ্লামেশনে লিউকোসাইটস এর মধ্যে লিউকোসাইটস ইনভলভ থাকে, এবং লিউকোসাইটস এর মধ্যে যেটা মেইনলি ইনভলভ থাকে সেটা হচ্ছে নিউট্রোফিল। মেইনলি শুরুর দিকে করে যে কোথাও অ্যাকিউট ইনফ্লামেশন হলে লিউকোসাইট যেটা করবে, যেটাকে শুরু করার চেষ্টা করবে। যদি লিউকোসাইট কোনো কারণে, মানে নিউট্রোফিল যদি কোনো কারণে যেমন 1 থেকে 3 দিন, ইনফ্লামেশনটা শুরুর 1 থেকে 3 দিন হচ্ছে ওইখানে নিউট্রোফিল কাজ করবে। নিউট্রোফিল যদি ফেল করে তাহলে ওইখানে হচ্ছে তারপরে হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হয়ে সেখানে তোমার রিকভার করার চেষ্টা করবে ওই জায়গাটাকে। এবং এখানে আরেকটা জিনিস বলছি যে, যেখানে আমরা বলছি যে ইনফ্লামেশনের ক্ষেত্রে, অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে এক্সুডেট তৈরি হয়। এক্সুডেট কি বের হয় এটা আমরা আগের স্লাইডে দেখলাম। সো এখানে এক্সট্রা সেলুলার স্পেস হবে, যে ইনফ্লামেটরি রিজিয়নটা থাকে সেখানে। ওইখানে যে প্লাজমা ফ্লুইড থাকবে, ফ্লুইডের সাথে প্লাজমা প্রোটিন থাকবে, ক্লটিং ফ্যাক্টরস, ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টরস প্রোটিন গুলো আছে সেগুলো থাকবে, অ্যান্টিবডি থাকবে। এরা হচ্ছে যেটা করবে যে ওই জায়গাটাকে হিল করতে সাহায্য করবে আরো দ্রুত। আর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টিমুলের কথা এখানে বলা হয়েছে, যে স্টিমুলি গুলো আমরা আগে ডিসকাস করছিলাম, যে ইনফ্লামেশনের জন্য যে স্টিমুলির কথা বলছি, ইনফেকশন, ট্রমা, ফিজিক্যাল কেমিক্যাল এজেন্ট, নেক্রোসিস, ফরেন বডিজ, ইমিউন রিঅ্যাকশন, ওই সেম জিনিসগুলা অ্যাকিউটের ক্ষেত্রে স্টিমুলি হিসেবে কাজ করে। জাস্ট আমরা আগে একটা দেখছিলাম স্টিমুলি লিস্ট, সেগুলো এখানেও ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এবার যদি মেজর, মানে একটা অ্যাকিউট ইনফ্লামেশনকে যদি আমরা নর্মালি কি কি ইভেন্ট হয়, তোমার কথা মনে করো কারো মৌমাছি কামড় দিল, এখানে দেখো দুইটা রয়েছে। বাম পাশের ফিগারটা হচ্ছে নর্মাল স্টেজে, আর ডান পাশের ফিগারটা হচ্ছে ইনফ্লামেটরি স্টেজ। এখানে যেটা দেখানো হয়েছে এখানে হচ্ছে ক্যাপিলারি বেড, এটা হচ্ছে যে ফিগারটা, এটা হচ্ছে ক্যাপিলারি বেডের ফিগার। এবং ক্যাপিলারিজ আর দ্য স্মল ব্লাড ভেসেল
মাইক্রো ব্লাড ভেসেল আমরা বলি, যে ক্যাপিলারিজ গুলো চিকন চিকন ব্লাড ভেসেল, এবং এদের মূল কাজ হচ্ছে আর্টারি এবং ভেন যে সিস্টেম আছে আমাদের, এই দুইটাকে একত্রিত করা বা একসাথ করা। এখানে বাম পাশে দেখানো হয়েছে আর্টারি এবং ডান পাশে দেখানো হয়েছে ভেনাস সিস্টেম, এবং দুটাকে একত্রিত করছে হচ্ছে ক্যাপিলারি বেড। এবং ক্যাপিলারি বেডের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে নর্মাল স্টেজে থাকে যখনই কোনো এটা আমাদের বডির বিভিন্ন জায়গায় প্রেজেন্ট থাকে। যে তুমি যদি দেখো যে ক্যাপিলারি বেড আমার বডি লেখে সার্চ দাও, তুমি দেখবা যে বডি কোন কোন জায়গাতে ক্যাপিলারি বেড থাকে। তো এখন দেখো যে কোথাও যদি কোনো কারো কি হয়েছে, মনে করো মৌমাছি কামড় দেয়, মৌমাছি কামড় দিলে ওই জায়গাটাতে আমরা বলছি ইনফ্লামেশন হবে। এখন শুরুতে যেটা হবে, শুরু হচ্ছে ক্যাপিলারি বেডের যে ইয়াটা আছে, দেখো এই বাম পাশে দেখা, ডান পাশে দেখা যেটা ফুলে গেছে, দেখো আগে চিকন ছিল এখন ফুলে গেছে। এখন ফুলে যাওয়ার কারণে এটাতে নর্মালি আগে যেভাবে ব্লাড সাপ্লাই হইতো এখন তার চেয়ে বেশি, যে এটা চিকন ছিল আগে এখন মোটা হয়েছে, তার মানে এখন কি হবে, ব্লাড আরো বেশি প্রয়োগ করবে এখানে। এবং ব্লাড ফ্লো হওয়ার কারণে শুরুতে যেটা হবে যে ওই জায়গাটা তোমার লাল হয়ে যাবে এবং গরম হয়ে যাবে। কোথাও মৌমাছি কামড় দিলে দেখবা যে শুরুতে লাল হয়ে যায় এবং গরম হয়ে যায়। এবং আরেকটা জিনিস হবে যেটা, যে এক্সট্রাভাসেশন অফ প্লাজমা ফ্লুইড এন্ড হচ্ছে প্রোটিন। যেহেতু সে গরম মানে ডাইলেটেড হয়ে গেছে বা প্রসারিত হয়েছে, আমরা অলরেডি দেখছি যে এই ফিগারটাতে, যে ডাইলেটেড হয়ে গেলে তার মধ্যে যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এই সেলগুলোর মাঝে যে স্পেসটা থাকে সেটা বড় হয়ে যায়। এবং বড় হয়ে যাওয়ার কারণে দেখা গেছে এই দিয়ে তোমার ফ্লুইড এবং হচ্ছে প্রোটিন, প্লাজমা ফ্লুইড আর হচ্ছে প্লাজমা প্রোটিন এটা আছে, এই দুইটা হচ্ছে লিক করে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স আছে সেখানে এতে করে ওই জায়গাটাতে ইডিমা হবে বা ফুলে, যেহেতু ফ্লুইড এসে একটা জায়গায় জমতেছে, তাহলে ওই জায়গাটা কি হবে, ফুলে যাবে, এবং এই কন্ডিশনটাকে আমরা ইডিমা বলতেছি। এবং লাস্টলি থার্ড নাম্বার হবে যে দেখো এখানে কি হচ্ছে, এই জায়গা তোমার সব জায়গা দিয়ে এটা হচ্ছে তোমার কি হবে, হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট গুলা লিক করে বা ফ্লুইড লিক করে তোমার কি হবে, বাইরে বের হয়ে আসবে। এক্ষেত্রে দেখা গেছে যে যেই জায়গাতেই লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেলটা হচ্ছে রিমুভ মানে রিলিজ হোক না কেন, সে মাইগ্রেট করে করে যেই জায়গাতে অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন হয়েছে সেখানে চলে আসবে। সো তিনটা ইভেন্টের কথা এখানে বড় হয়েছে। শুরুতে ডাইলেটেড হবে, ডাইলেটেড হওয়ার কারণে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার কারণে ওইখানে লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে ওই জায়গাটা। তারপর হচ্ছে ওই তোমার হচ্ছে কি হবে, প্লাজমা ফ্লুইড প্লাস হচ্ছে তোমার লিউকোসাইট, এই দুইটা হচ্ছে রিলিজ হবে। এবং থার্ড যে স্টেজটা হচ্ছে লিউকোসাইট যে জায়গাতে রিলিজ হয়, এখানে দেখো যে জায়গায় জায়গায় রিলিজ হচ্ছে, বাট সবাই মুভ করে যে জায়গাতে অ্যাকচুয়ালি ইনফ্লামেশনটা হচ্ছে সেখানে হচ্ছে তোমার অ্যাকুমুলেট করা শুরু করবে বা মাইগ্রেট করা শুরু করবে। সো ইন শর্ট এই তিনটা ইভেন্ট এখানে ঘটতেছে, যেটাকে ফিগার দিয়ে দেখানো হয়েছে। এবং এখানে আমরা বলা হয়েছে যে দুইটা মেজর কম্পোনেন্টকে যদি আমরা ভাগ করি অ্যাকিউট ইনফ্লামেশনটা, তাহলে দুই ধরনের চেঞ্জ আমরা ডিসকাস করবো। একটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ, ভাস্কুলার মধ্যে আমরা অলরেডি ডিসকাস করছি যে এখানে ভ্যাসোডাইলেশন হবে বা ব্লাড ভেসেলটা ডাইলেট। তারপর হচ্ছে ডাইলেটেড হওয়ার কারণে যেটা হবে যে তোমার এখানে হচ্ছে তোমার ব্লাড ফ্লো বেড়ে যাবে, এন্ড দ্য মেইন টাইম হচ্ছে নর্মালি ব্লাড ভেসেল দিয়ে হচ্ছে তোমার ফ্লুইড এবং হচ্ছে সল্ট প্রদান হয় নর্মাল কেসে, বাট যেহেতু এখানে এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে যে ছিল স্পেস বড় হয়ে গেছে, এতে করে ওইখান থেকে প্লাজমা ফ্লুইডও বের হবে। ইন দ্য মেইন টাইম তোমার যেটা হবে যে ওইখান থেকে তোমার হোয়াইট ব্লাড সেল যেটা যেটা আছে তারাও হচ্ছে এখান থেকে রিলিজ হবে। আর লাস্ট স্টেজ হবে ভাস্কুলার ইভেন্ট, যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে স্টেসিস। স্টেসিসটা হচ্ছে যেহেতু ব্লাড ভেসেলটা কি হচ্ছে ফুলে যাচ্ছে এবং কি ব্লাড থেকে কিছু ফ্লুইড হচ্ছে তোমার বের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এসে জমতেছে, তো এতে করে দেখা যাচ্ছে ব্লাডের মধ্যে যে ফ্লুইড পোর্শন আছে সেটা হচ্ছে কমে যাবে। এবং ফ্লুইড পোর্শনটা কমে যাওয়ার কারণে আগে যে স্পিডে ফ্লো করতো এখন সেই স্পিডে ফ্লো করবে না, তার মানে হচ্ছে ব্লাডটার স্পিড কমে যাবে। এবং ব্লাডের স্পিড কমে যাওয়ার কারণে নর্মালি ব্লাডের ভেসেলের ভিতর দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে লিউকোসাইট গুলো হচ্ছে ফ্লো করে, বাট যেহেতু এখন স্পিড কমে গেছে, ব্লাডের স্পিড কমে যাওয়ার কারণে হচ্ছে লিউকোসাইট গুলা ব্লাডের ভেসেলের দেয়ালের সংস্পর্শে চলে আসবে। এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেজ। স্টেজ হচ্ছে ব্লাড আগে যে স্টেজে মানে যে স্পিডে ফ্লো করতো এখন আর ওই স্পিডে ফ্লো করতে, কারণ ব্লাডের পরিমাণ কমে গেছে এবং হচ্ছে ব্লাড ভেসেলটাও হচ্ছে হয়ে গেছে। এতে করে ব্লাড আগের স্পিডে কি করতে পারবে, ফ্লো করবে না। আর সেলুলার ইভেন্টের ক্ষেত্রে যেটা বলছি আমরা, সেলুলার ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে যে তোমার এই মাইক্রোভেল থেকে হচ্ছে তোমার কি করলো, হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস গুলো হচ্ছে কি করলো, রিলিজ বের হইলো, বিভিন্ন জায়গা দিয়ে বের হয়েছে দেখো। বাট তারা সবাই যেটা করবে, আমরা যদি এই জায়গাটাকে ইনফেকশাস সাইট বলি বা এখানে হচ্ছে বাইট করছে মৌমাছি, সবাই এখান থেকে মুভ করে করে এখানে চলে আসবে, মাইগ্রেট করে চলে আসবে। এগুলা ইন শর্টে বললে এইভাবে হয়, বাট এটা এত ইজিলি হয় না, অনেক ডিটেইলস আছে যেটা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। তো এটা কি বুঝছি এই জিনিসগুলা? হ্যাঁ। স্যার
স্যার যেখানে বলো। ইনফ্লামেশন হবে সেখানে সব লোকানো যাবে কেন? হুম, এটা বলতেছি, এটা আমরা যাচ্ছি একটু পরে। যে যেই জায়গায় ইনফ্লামেশন হয়, আমি যদি শর্টে তোমার কোশ্চেন অ্যান্সার দিই, যে যে জায়গায় ইনফ্লামেশন হচ্ছে ওই জায়গায় হিলিং করে, এবং ওইখানে বিভিন্ন ধরনের ড্যাব্রিজ, সেলুলার ড্যাব্রিজ, তারপর যেই কারণে ইনফ্লামেশন হচ্ছে সেও ওই জায়গাটাতেই থাকে, এবং কিভাবে সে মাইগ্রেট করবে তোমার লিউকোসাইট, এটা আমরা দেখবো একটু পরে যে কিভাবে সে মাইগ্রেট। তো এটা বুঝতে পারবে একটু পরে। আচ্ছা, এখন ওকে এখানে স্যার। এই যে ইভেন্টটা, সেলুলার ইভেন্টটা, এটাকে 5টা পয়েন্টে ভাগ করা হয়েছে। যে শুরুতে কি হবে, আমি যদি এই ফিগারটা দিয়ে দেখাই, যে শুরুতে কি কি হবে, কি কি স্টেজে কাজটা হয়। শুরুতে এই যে এটা হচ্ছে লিউকোসাইট, আমরা যদি এটাকে ব্লাড ভেসেলের মাঝখান ধরি, যে মাস লিউকোসাইট ফ্লো করতেছে, এটা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেল, যেটা বলতেছি ভেসেলের গায়ের মধ্যে থাকে। তো যখন তোমার ইনফ্লামেশনটা শুরু, তখন দেখা গেছে তোমার কি হবে, এই ভেসেলটা অনেক প্রসারিত হয়ে যাবে, এর মাঝখানে যে এন্ডোথেলিয়াল সেল গুলার মাঝখানে যে স্পেস আছে সেটা বড় হয়ে যাবে, হয়ে যাওয়ার কারণে তোমার এই লিউকোসাইট গুলা বের হয়ে আসতে পারবে, এবং ফ্লুইড করবে তার থেকে ভেসেলের ভিতর থেকে ভেসেলের বাইরে চলে আসবে। এবং এতে করে আমরা বলছি যে স্টেসিস হয়, যে আগে যেই স্পিডে, তো এখন আর সেই স্পিডে সে ফ্লো করতে পারে না, আরো স্লো ফ্লো করে। তো শুরুতে যেহেতু স্লো ফ্লো করে, সে আস্তে আস্তে কি করবে, মাঝখান থেকে সেডিমেন্টেড হয়ে তো দেয়ালের কাছে চলে আসছে, যেহেতু তার ফ্লো কমে গেছে। এখন আগে সে স্পিডে চলে যেত, এখন সেটা না করে সে আস্তে এর উপরে নিচে তলানি আকারে জমতেছে, সেডিমেন্ট আকারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি মাইগ্রেশন। মাইগ্রেশনের পরে সে কি করবে, গড়াবে, রোল করবে। দেখতেছো যে এখানে রোল করতেছে, সামনে যাচ্ছে ফুটবলের মতো। এটাকে আমরা রোলিং স্টেজ বলি। আমরা এটা আরো দিব, আমি জাস্ট এখানে এই 5টা স্টেপকে এই ফিগার থেকে বর্ণনা করতেছি। রোলিং করতে একটা সময় গিয়ে সে এন্ডোথেলিয়ালের গায়ের সাথে লেগে যাবে শক্ত করে। লেগে যাওয়ার পরে কিভাবে লাগে এটাও আমরা দেখবো, কেন লাগবে, নর্মালি তো লাগে না, কিন্তু ইনফ্লামেশন হইলে কেন লাগে, এগুলো আমরা বুঝতে পারবো একটু পরে। এরপর যেটা হবে, যে এন্ডোথেলিয়াল যে সেল গুলো আছে তাদের মাঝখানের স্পেসটা বড় হয়ে যাবে, এবং এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, যার ভিতর দিয়ে হচ্ছে এই গুলা ভেসেলের ভিতর থেকে, ভেসেল থেকে বাহিরে ম্যাট্রিক্স, একটা সেলুলার যে ম্যাট্রিক্স আছে সেখানে চলে আসবে। এবং মনে করো এখানে চলে আসছে, এবং এখানে চলে আসার পরে যেই জায়গা, মনে করো এটা রিলিজ হয়েছে লিউকোসাইটসটা, বাট তোমার ইনফ্লামেশন হচ্ছে এই জায়গাতে। আমার এই যে কার্সর দেখা যাচ্ছে, দেখো, এই যে আমি কার্সর মুভ করাচ্ছি, এই জায়গাটাতে হচ্ছে তোমার মনে করো ইনফ্লামেশন। তো এখন এইখান থেকে মুভ করে এখানে চলে আসবে, কিভাবে চলে আসবে, যে জায়গায় ইনফ্লামেশন হয় সে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, মাইক্রোবসও বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করে, আর আমাদের বডির যে বিভিন্ন এক্সট্রা সেলুলার সেলগুলো আছে, ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে মাস্ট সেল, তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে। এখন মাইক্রোব যে কেমিক্যালটাকে নিঃসরণ করে সেটাকে আমরা বলি হচ্ছে কেমোকাইন্স বলে। বিভিন্ন ধরনের কেমোকাইন্স নিঃসরণ করে হচ্ছে বা যে এজেন্টটা হচ্ছে সেল ইনজুরিটা করতেছে। এখন এই জায়গাতে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, এই জায়গাতে ওই কেমোকাইনের কনসেন্ট্রেশন থাকবে এই সব জায়গাগুলো থেকে। তো তোমার লিউকোসাইট যেটা হবে, লিউকোসাইট হচ্ছে এই কেমিক্যাল গুলো দ্বারা অ্যাট্রাক্টেড হবে, যে এবং অ্যাট্রাক্টেড হয়ে সে এদের দিকে মুভ করবে, যেটাকে আমরা কেমোটেক্সিস বলি। যে কোনো কেমিক্যালের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যখন কিছু জিনিস মুভ করে তার দিকে, তাকে আমরা বললে হচ্ছে কেমোটেক্সিস। মানে হচ্ছে মুভমেন্ট, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, কোনো কেমিক্যাল দ্বারা করবে তখন তাকে আমরা বলি হচ্ছে কেমোটেক্সিস। তো আমরা এটাই বলতে চাই, লিউকোসাইট যেই জায়গাতেই রিলিজ হোক, সে হচ্ছে যেই কেমিক্যালটা ইনফ্লামেটরি জায়গাটাতে হচ্ছে রিলিজ করবে, ওই কেমিক্যাল দ্বারা হবে, এবং ওই দিকে দৌড় দিতে শুরু করবে, যেটাকে আমরা কেমোটেক্সিস বলতেছি। এটা কি ক্লিয়ার হয়েছে একটু? এবং ওইখানে গিয়ে যেহেতু এরা হোয়াইট ব্লাড সেল, তারা যেটা করবে ওইখানে ওইখানে করবে, জীবাণুটাকে খেয়ে ফেলবে। ওইখানে যে সেল গুলা নর্মালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে রিকভার করা সম্ভব না, তাদেরকে খেয়ে, তারপর হচ্ছে তোমার খেয়ে ফেলার পরে ওইখানে আরো বিভিন্ন তারা নিঃসরণ করবে, যে কেমিক্যাল গুলো হচ্ছে তোমার ওই জায়গায় দেখবে যে জ্বালা পোড়া সেন্সেশন হয়, যে জায়গায় ইনফ্লামেশন হয়, ওই জ্বালা পোড়া সেন্সেশন গুলো দায়ী থাকবে হচ্ছে ওই কেমিক্যাল গুলো। তো এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এখানে আরো দুইটা টার্ম সম্পর্কে একটু জানার, একটা হচ্ছে এক্সট্রাভাইজেশন। এই যে এখানে দেখো, দ্য প্রসেস অফ এক্সট্রাভাইজেশন। প্রসেস অফ এক্সট্রাভাইজেশন বলতে যেটা বোঝায়, যে দেখো লিউকোসাইটটা ভেসেলের মাঝখানে হলো, সে মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন এবং হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। এই যে দেখো মাইগ্রেশন, দ্যাট মিনস হচ্ছে তোমার সেলের ভেসেল, ব্লাড ভেসেলের ভিতর থেকে ব্লাড ভেসেলের বাহিরে চলে আসে, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সমাইগ্রেশন।
তো এই স্টেপগুলোর মাধ্যমে এই যে দেখো সে সেলের ব্লাড ভেসেলের মাঝখান যেই প্রসেস গুলা ফলো করে সে হচ্ছে এক্সট্রা সেলুলার চলে আসে, এই প্রসেস গুলাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাভাসেশন। তার মানে হচ্ছে যে প্রসেস ফলো করে ব্লাড ভেসেল মাঝখান থেকে লিউকোসাইট ট্রান্সমাইগ্রেশনের মাধ্যমে, এবং ট্রান্সমাইগ্রেশনটার আরেক নাম আছে যেটাকে বলা হয় ডায়াপেটিস। ট্রান্সমাইগ্রেশন মানে হচ্ছে ভেসেল এন্ডোথেলিয়াল সেল ব্যাক করে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে আসে, এটাকে বলা হয় ট্রান্সমাইগ্রেশন বা এটাকে ডায়াপেটিস বলা হয়। এবং মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন, এই চারটা না পাঁচটা স্টেজ, চারটা স্টেজের মাধ্যমে লিউকোসাইটস ব্লাড ব্লাড ভেসেলের বাইরে চলে আসে এবং এটাকে সামগ্রিকভাবে এক্সট্রাভাসেশন বলা হয়। বুঝতে পারছে? রেসপন্স একটু, যে বুঝি নাই বুঝছি। স্যার এই জিনিসটা বুঝতে পারিনি, প্রসেসটা মানে যে লাস্ট মানে অ্যাক্টিভেশন। এক্সট্রাভাসেশন, এক্সট্রাভাসেশন এটা বোঝো? হ্যাঁ, হ্যালো, আমি যে এক্সট্রাভাসেশনের কথা বলছি এটা বুঝো নাই নাকি স্যার কথা প্রসেসটাই বেঁচে বুঝো? বেঁচে আসছে, কিছু বোঝা স্যার যায় না। স্যার কথা অনেক কেটে কেটে আসতেছে। আমি আবার জয়েন করতেছি। হ্যাঁ, এখন বুঝতেছো? জি জি স্যার। স্যার। হ্যালো, আচ্ছা, ক্লাসটার ভিডিও একটা অলরেডি ওই 2019 না সরি 21 পিসি এর সাথে দেয়া আছে তোমাদের পিএলসি তে, ওইটা তোমরা যদি এটা না বুঝো ওইটা দিতে পারো। আজকে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে হয়তোবা, ওইটা ক্লিয়ার আছে এবং ওইটা দিতে পারবো, আই থিঙ্ক ওইটাও দিতে পারো। এছাড়া এটা তো আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছিলাম যে এখানে আমরা বলতেছি প্রসেস অফ এক্সট্রাভাসেশন অফ লিউকোসাইটস। আমরা বলছি যে লিউকোসাইট নরমাল ভেসেলের মাঝখান দিয়ে ফ্লো করে, বাট যখন ইনফ্লামেশন শুরু হয় তখন যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে তারা হচ্ছে ডাইলেটেড হয়ে যায়, এবং ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে ভেসেল থেকে ফ্লুইড, ব্লাডের যে ফ্লুইড প্লাজমা, যেটা বলি সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার যে স্পেস আছে সেখানে চলে আসে বাহিরে। এবং এতে করে ব্লাডের ভলিউম কমে যাওয়ার কারণে ব্লাডটা আগে ফ্লো করতো সেই স্পিডে সে এখন ফ্লো করতে পারে না, এতে করে লিউকোসাইটস মাঝখান দিয়ে ফ্লো, সে যেটা করবে যে সে হচ্ছে মাঝখান থেকে আস্তে মাইগ্রেট কোথায় চলে আসবে তোমার এই নিচের দিকে চলে আসবে, যে আমরা মাইগ্রেশন বলতেছি। এবং সে তখন ব্লাডের ভেসেলের দেয়াল ঘেঁষে আস্তে গড়াতে থাকবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রোলিং। গড়াতে গড়াতে একটা জায়গায় হচ্ছে তোমার কি করবে, বাইন্ড করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডহেশন। অ্যাডহেশন করার পরে একটা সময় গিয়ে সে ওই জায়গাটাতে তোমার হচ্ছে এই এক্সট্রা সেলুলার যে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে স্পেসটা আছে সেখান দিয়ে সে আস্তে উপরে ব্লাড ভেসেল থেকে ব্লাড ভেসেলের বাইরে চলে আসবে, এই যে এখানে দেখো যেটাকে আমরা বলতেছি। এখন এক্সট্রাভাসেশন বলতে আমরা বলতেছি যেটা যে লিউকোসাইট ব্লাড ভেসেলের মাঝখান থেকে বের হয়ে তোমার এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসার মাঝখানে যে প্রসেস গুলা, যে মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সট্রাভাসেশন। ঠিক আছে, এই চারটা প্রসেস, তার মানে হচ্ছে ভেসেলের ভিতর থেকে ভেসেলের বাইরে আসার প্রসেসটাকে লিউকোসাইটস আমরা বলি হচ্ছে এক্সট্রাভাসেশন। এবং এই ট্রান্সমাইগ্রেশনটার আরেকটা নাম আমরা বলছি সেটা হচ্ছে ডায়াপেটিসিস বলা হয়। যে যখন কোনো একটা সেলের মাঝখান দিয়ে বৃহৎ সেল চলে আসতেছে সেটাকে আমরা ডায়াবেটিস বলি। হচ্ছে মোটামুটি আমরা বললাম যে এটা এই দুইটা টার্মের সম্পর্কে আমরা বলছি। এখন এই যে আমরা বললাম যে মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন এগুলো এত ইজিলি হয় না, এটা হোল প্রসেসটা যদি আমরা বর্ণনা করি তাহলে হচ্ছে পরের ফিগারটাতে আসবে, যে ফিগারটার ডিটেল আবার এখানে লেখা আছে, যেটা আমি এখন মুখে মুখে বলবো এগুলো এখানে লেখা আছে, একটু পড়লে একটু শর্ট করে লেখা আছে, আমি একটু ডিটেইলে বলবো। তো এক্সট্রাভাসেশনের প্রসেস যে আমরা বলছি যে এক্সট্রাভাসেশন কি জিনিস বলো তো দেখি কেউ একজন, বলো কেউ একজন কি বলছে এক্সট্রাভাসেশন। হুম, হ্যালো, জি কথা স্যার। শোনা যাচ্ছে আমার? জি স্যার। পারবা না এক্সট্রাভাসেশন কি জিনিস?
কি হচ্ছে তোমাদের? জিনিসটা ঘুমাইতেছো না বেশি? শর্টে আরেকবার এক্সপ্লেন করলে ভালো হতো, কারণ ওই সময় কথা কেটে কেটে আসতেছে, এই জন্য মানে ক্লিয়ার হয়নি বিষয়টা। এই এক্সট্রাভেশনের কারণটা আমি এই নিয়ে 3 বার বুঝাইছি, তো তোমাদের হয় না? তো এটা আমি জিজ্ঞেস করলে কেন বলো যে স্যার শোনা যাচ্ছে না, কাইটা আসতেছে? আমি জিজ্ঞেস করার আগে বলা যায় না যে স্যার শোনা যাচ্ছে না, কাইটা আসতেছে, একটু আবার ই করেন, বললেই তো হইতো। আমি জিজ্ঞেস করি যখন শোনা যাচ্ছে কিনা, ই করতেছি কিনা, তখন তোমরা বলতেছো যে স্যার কাইটা আসতেছে। এটা এরকম হচ্ছে না? আমার এদিকেও নেট প্রবলেম আর আপনার এদিকে, এই জন্য আমি ভাবতেছি হয়তো আমার সমস্যা হচ্ছে, বাট সবাই যখন বলছে আমি ভাবছিলাম। আচ্ছা, তো এক্সট্রাভেশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এখানে আমরা বলছি যে নর্মালি লিউকোসাইটস ব্লাড ভেসেলের মাঝখান দিয়ে ফ্লো করে। যখন ইনফ্লামেশন হয় তখন ভেসেলের গায়ে যে এন্ডোথেলিয়াল আছে তারা প্রসারিত হয়ে যায়। হয়ে যাওয়ার কারণে ব্লাডের মধ্যে যে ফ্লুইড থাকে, যেটাকে আমরা প্লাজমা বলি, প্লাজমা গুলা লিক করে করে বাহির চলে আসে, যেটাকে আমরা বলতেছি বাহিরে ভেসেলের জায়গাটা আমরা বলতেছি হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে আসে। এতে করে ব্লাডের নর্মাল যে ভলিউম ছিল সেই ভলিউমটা কমে যায়। ব্লাড আগে যে স্পিডে ফ্লো করতো, নর্মালি যখন তার ভলিউম বেশি ছিল তখন সে যে জোরে ফ্লো করতো, ভলিউম কমে যাওয়ার কারণে সে তত জোরে করতে পারে না, এতে করে তার ফ্লো কমে যায়। ব্লাডের ফ্লো কমে যাওয়ার কারণে লিউকোসাইটস আগে ভেসেলের মাঝখান দিয়ে ফ্লো করলো, এখন সে আস্তে মাইগ্রেট করে ভেসেলের দেয়ালে চলে আসে। যেহেতু আগে তাকে খুব জোরে টেনে নিয়ে যেত ব্লাড, এখন টেনে নিয়ে না যাইতে পারার কারণে আস্তে সে সেডিমেন্ট করে চলে আসে নিচে। এটাকে আমরা বলতেছি হচ্ছে মাইগ্রেশন। নিচে আসার পর সে গড়াইতে থাকে ফুলের মতো এই ভেসেলের দেয়াল দিয়ে সে, যেটাকে আমরা বলছি রোলিং। রোল করতে করতে একটা সময় গিয়ে সে একটা জায়গাতে আটকে যায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডহেশন। আটকে যাওয়ার পরে যে জায়গায় আটকে যায় সেখানে সে ওই জায়গার যে মেমব্রেনটা আছে সেটাকে ছিদ্র করে ভেদ করে সে হচ্ছে ভেসেলের ভিতর থেকে ভেসেলের বাইরে এক্সট্রা সেলুলার যে আছে সেখানে চলে আসে। এই যে প্রসেস, লিউকোসাইটস ব্লাড ভেসেল কি করলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে আসলো, এই স্টেপ গুলা বললাম, মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন। এই স্টেজ গুলাকে প্রসেসটা বলি হচ্ছে কি এক্সট্রাভাইজেশন। আর বলছে হচ্ছে ট্রান্স জিনিসটা, সেটাকে বলা হয় হচ্ছে তোমার আরেকটা নাম আছে, এটাকে ডায়াবেটিসিসও বলা হয়, ট্রান্সমাইগ্রেশনকে ডায়াবেটিসিসও বলে। এটা হচ্ছে ইন জেনারেল যদি বলি স্টেপ গুলা, কিন্তু এটা এইভাবে হয় না, আর একটু ডিটেল প্রসেস আমরা দেখবো। সেই ডিটেল প্রসেসটাই আমি এক্সপ্লেন করতে নিয়েছিলাম, যে এই ডিটেল প্রসেসটা এখানে দেয়া আছে, স্টেপ গুলো শর্টে দেয়া আছে। আমি এখানে একটু ডিটেইলে আলোচনা করি। যে নর্মাল কে হচ্ছে লিউকোসাইট এন্ডোথেলিয়াল সেলের সাথে লেগে বা এর দেয়াল ঘেঁষে যায় না, তাহলে কি কি মানে যার ফলে হচ্ছে লিউকোসাইটসটা এইভাবে ফ্লো করে সেলের দেয়াল ঘেঁষে, ওইটাই আমরা একটু দেখি। যে নর্মালি লিউকোসাইট যে এখানে দেখানো হয়েছে, আমার কার্সরটা দেখো, এটা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইটের গায়ে দেখো গ্রিন কালারের 3টা এরকম অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে, আর কালারলেস হচ্ছে 2টা জিনিস দেখানো হয়েছে। এখন এই গ্রিন কালারের যেগুলো সেগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর এই কালারলেস যেটা সেটাকে বলা হয় ইন্টিগ্রিন। নর্মালি এই এক্সট্রাভাইজেশন প্রসেসটাতে 3টা মলিকিউল ইনভলভ থাকে নর্মালি, সেটা হচ্ছে সিলেকটিন, ইন্টিগ্রিন, সে আইকেম বলা হয় বা ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল বলা হয়। এই 3টা অ্যাডহেশন মলিকিউলের নাম তোমরা শুনবা এরপর একটা। এরা হচ্ছে রেসপন্সিবল থাকে এক্সট্রাভাইজেশন প্রসেসটাতে মেইনলি। এখন দেখো যে লিউকোসাইটস এর গায়ে স্যার আমরা বলছি যে 2 ধরনের থাকে। হ্যাঁ বলো। স্যার ইন্টিগ্রিন কি? বলতেছি ও অ্যাডহেশন মলিকিউল, বা এটা বলতেছি হচ্ছে ইন্টিগ্রিন। আমরা বলছি যে 3 ধরনের অ্যাডহেশন মলিকিউল থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রিন, একটা হচ্ছে সিলেকটিন, আর একটা হচ্ছে আইকেম, বা এটাকে আমরা বলি ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল। এবং অ্যাডহেশন মলিকিউল গুলো হচ্ছে সেল প্রোটিন বলতে পারো, যে সেলের সারফেসে প্রোটিন। এখন আমরা এখানে বলতে লিউকোসাইটস কে নরমালি যখন তুমি দেখতেছো এখানে 2 ধরনের প্রোটিন আছে, যে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে 3টাকে, আর কালারলেস দেখা 2টাকে। এই কালারলেস 2টার নাম হচ্ছে ইন্টিগ্রিন, আর গ্রিন যে 3টা দেখানো হয়েছে সেটা তারা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এখন যেটা হয় যে নর্মালি তো ব্লাড ভেসেলের মাঝখান দিয়ে হচ্ছে লিউকোসাইট ফ্লো করে। যখনই তোমার বডিতে কোথাও ইনফ্লামেশন হবে, যেমন মনে করো বডির এই ইনফ্লামেশন হয়েছে, এই যে আমার কার্সর দেখা যাচ্ছে, দেখো আমি কার্সর যে জায়গাটা দিচ্ছি, ঠিক আছে, এই যে দেখো নিচে নিচে যেটা দেখাচ্ছে যে এটা হচ্ছে তোমার মনে করো এখানে ইনফ্লামেশন। এখন এখানে ইনফ্লামেশন হওয়ার কারণে তোমার যেটা হবে যে ম্যাক্রোফাজ যেটা আছে আমাদের বডিতে, ম্যাক্রোফাজ কি করবে, বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করবে। কারণ ব্লাড ভেসেলকে জানাবে যে এখানে ইনফ্লামেশন, তুমি তাড়াতাড়ি বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করো যাতে করে এই ইনফ্লামেশনটাকে আমরা ফাইট করতে পারি।
তো নর্মালি তো ব্লাড ভেসেল বুঝবে কেন মানে ইনফ্লামেশন হয়েছে কি হয়েছে না, সো এই রেসপন্সটা পাঠাবে কে? যে বডির কোথাও যদি ইনফ্লামেশন হয় ম্যাক্রোফাজ কি করবে, বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করবে, যেই কেমিক্যাল গুলার সামগ্রিকভাবে আমরা এদেরকে সাইটো বলি। যেমন হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, যেটাকে টিএনএফ বলা হয়, ইন্টারলিউকিন 1, এরা হচ্ছে এই বিভিন্ন কেমিক্যাল গুলো হচ্ছে সে ওই কি বলে ইনফ্লামেটরি রেসপন্স এগনিস্টে সে হচ্ছে বা ইনজুরি এগনিস্টে সে পাঠাবে, তার কথা যে এই কেটে কেটে জায়গাতে আসতেছে। অমুক। ওকে, আচ্ছা এখন শুনতে কিনা দেখো তো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তো এখন বললাম যে বডিতে ইনফ্লামেশন হইলে বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করবে হচ্ছে ম্যাক্রোফাজ, এবং এই কেমিক্যাল গুলো হচ্ছে নরমালি আমরা সাইটোকাইন বলি, যেমন টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, লিউকিন, এই টাইপের কেমিক্যাল গুলো নিঃসরণ করবে। এবং নিঃসরণ করলে নরমালি ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল যে সেল গুলো আছে তাদের গায়ের মধ্যে সিলেক্টিন নরমালি থাকে না। যখনই তোমার ম্যাক্রোফাজ কোনো কেমিক্যাল যে নিঃসরণ করে জানায় যে এখানে ইনফ্লামেশন হচ্ছে, তাড়াতাড়ি এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করো, তখন এন্ড উইদিন কয়েক কয়েক উইদিন ফিউ মিনিট যেটা হবে যে পি সিলেক্টিন যেটা আছে, দেখো এই যে পপ আপ হয়েছে গ্রিন কালারের দেখানো হয়েছে, এই পি সিলেক্টিনটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের সারফেসে পপ আপ করবে বা সারফেসে উঠবে। 1 ঘন্টার মধ্যে হচ্ছে ই সিলেক্টিনটাও এন্ডোথেলিয়াল সেলের সারফেস প্রেজেন্ট থাকবে, জাস্ট এই রেসপন্সটার এগনিস্টে, যে ম্যাক্রোফাজ যে রেসপন্সটা দিচ্ছে যে সব জায়গায় ইনফ্লামেশন হয়েছে, সো ব্লাড ভেসেলের হচ্ছে এন্ডোথেলিয়াল সেলটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভেট করে। এবং অ্যাক্টিভেশন বলতে এখানে হচ্ছে সিলেক্টিন যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল সারফেসের মধ্যে প্রেজেন্ট করা। তো দেখো যে শুরুতে কি হচ্ছিল যে নর্মাল স্টেজে দেখা গেছে কি থাকে না, এন্ডোথেলিয়াল সেলের গায়ের মধ্যে কোনো সিলেক্টিন থাকে না। যখনই কোথাও ইনফ্লামেশন হয় তখনই ম্যাক্রোফাজের সিক্রেট করা বিভিন্ন কেমিক্যালের রেসপন্স এর কারণে তোমার এন্ডোথেলিয়াল সেলের গায়ের মধ্যে হচ্ছে সিলেক্টিনটা পপ আপ করে বা প্রেজেন্ট হয়, যেটাকে আমরা এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বলতেছি। এখন লিউকোসাইটস এর গায়ের মধ্যে যে দুইটা গ্ল্যান্ড ছিল এই বা তিনটে, এটা আমরা গ্রিন কালার দিয়ে দেখাইছি, এই গ্ল্যান্ডের থ্রুতে যেটা করবে যে এন্ডোথেলিয়াল সেলের দেয়াল ঘেঁষে তোমার হচ্ছে লিউকোসাইটসটা হচ্ছে কি করবে, রোল করতে বা যেটাকে গড়াইতে থাকবে বলের মতো। তার মানে হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছে পি সিলেক্টিন ই সিলেক্টিন এর সাথে ইন্টারেকশনের মাধ্যমে সে কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাইতে থাকবে। তুমি জাস্ট চিন্তা করো যে এই গ্রিন কালারটা এই দুইটার সাথে একটা একটার সাথে মানে জাস্ট এরকম মনে করো ওই দুইটাকে কেন্দ্র করে গড়াচ্ছে, ওইটার উপর সারফেস কে কেন্দ্র করে, এবং গড়াইতে গড়াইতে ইন্টিগ্রিন যেটা থাকে নর্মালি লিউকোসাইটস এর গায়ের মধ্যে, সে নর্মালি হচ্ছে লো এফে বাইন্ড করে। নর্মালি সে কি করে এন্ডোথেলিয়াল সেলের সাথে যে বাইন্ডিংটা করে সেটা হচ্ছে খুব বেশি শক্ত থাকে না, উইক থাকে। বাট মাইক্রোবিয়াল যে সেলগুলো আছে যারা কেমোকাইনটা নিঃসরণ করে বা কেমিক্যালটা নিঃসরণ করে, সেই কেমিক্যালটা যেটা করে লিউকোসাইটস এর গায়ের সাথে প্রোটিওগ্লাইকেন এক ধরনের প্রোটিন এবং কার্বোহাইড্রেটের নেশন বিশিষ্ট যে লাল কালার দিয়ে দেখানো হয়েছে, দেখো যে এটাকে হচ্ছে কি লিউকোসাইটস এর গায়ের সাথে লাগাই দিবে। এতে করে দেখা গেছে যে আগে তোমার ইন্টিগ্রিনের স্ট্রাকচার যেরকম ছিল এই স্ট্রাকচারটা এখন একটু চেঞ্জ, এতে করে আগে সে ইন্টিগ্রিনটা এন্ডোথেলিয়াল সেলের সাথে দুর্বলভাবে বন্ধন করতো, বাট এই গ্লাইকোপ্রোটিনটা লাগিয়ে দেওয়ার কারণে সে কি করবে, এন্ডোথেলিয়াল সেলের সাথে শক্ত করে বাইন্ড করবে, যেটাকে আমরা অ্যাডহেশন বলতেছি। তার মানে হচ্ছে ইন্টিগ্রিন হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের সাথে লিউকোসাইটস এর অ্যাডহেশনে সাহায্য করে বা শক্ত বাইন্ডিং এ সাহায্য করে। এটুকু কি বুঝছি? স্যার হচ্ছে হ্যালো, যখন প্রোটিওগ্লাইকান জয়েন করতেছে তখন হচ্ছে ইন্টিগ্রিনটা ফার্স্টে ছিল তো লো অ্যাফিনিটি স্টেজে, ওইটা পরে হচ্ছে হ্যাঁ হাই হ্যাঁ, অ্যাফিনিটি স্টেজে ফার্স্টে চলে ছিল যাচ্ছে। হাই কারণ হচ্ছে তোমার এইটা বাইন্ড করার কারণে এর স্ট্রাকচার যেহেতু এর পাশে বাইন্ড করতেছে, স্ট্রাকচারটা আগে একরকম ছিল এখন এর ডিফারেন্ট হয়ে গেছে। এতে করে সে আগে লো বাইন্ডিং করতো এখন শক্ত বাইন্ডিং করছে। দেখো যে এই সময়টা পর্যন্ত রোল করতেছিল, যখনই এটা এটার সাথে বাইন্ড করে ফেলছে তখন সে আর করে সে এখানে একবারে শক্ত করে বাইন্ডিং করে ফেলছে। কথা বুঝছো? জি স্যার। সে আর এখন রোল করবে না, তার মানে হচ্ছে সে আর এখন সামনে আগাবে না। এটা থেকেই বোঝা যাচ্ছে যে দেখো যে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে নরমাল ইলেকট্রিন থাকে না, দ্যাটস ওয়াই দেখা গেছে যে তোমার লিউকোসাইটস কি করে না যে এন্ডোথেলিয়াল সেলের গায়ের সাথে লেগে যায় না। বাট যখনই তোমার এখানে ইনফ্লামেশন হচ্ছে তখনই যে ম্যাক্রোফাজ যে
সিগন্যালটা দিচ্ছে, এইটার কারণে হচ্ছে লিউকোসাইটস লাগে। নর্মাল কেসে কিন্তু সে লাগে না, কারণ নর্মাল কেসে কিন্তু এন্ডোথেলিয়াল সেলের গায়ের মধ্যে থাকে না। যখনই তোমার ইনফরমেশন হচ্ছে তখন সিলেক্টেড এন্ডোথেলিয়াল সেলের গায়ের সাথে লেগে, মানে গায়ে জেনারেট করতেছে, এবং এতে করে তোমার সেলটা, লিউকোসাইটসটা তোমার এন্ডোথেলিয়াল সেলের সাথে লেগে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে যে লেগে গেছে, দেখো লেগে যাতে যেটা হবে যে এই লিউকোসাইটস প্লাস হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের গায়ে যে দেখো কমা শেপের জিনিস দেখানো হয়েছে, যেটাকে পিক্যাম বলা হয়, বা এটাকে এটার একটা নাম আছে ইলাবোরেশন আমরা বলি। পিক্যামটা হচ্ছে তোমার প্লাটিলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডহেশন মলিকিউল বলা হয় এটাকে। যে এই এন্ডোথেলিয়াল সেল এবং হচ্ছে তোমার কি বলে লিউকোসাইটস, এই দুইটার গায়ের মধ্যে হচ্ছে এই পিক্যাম যেটা আছে সেটা অ্যাড হয়ে যায়। এই লাল কালারের যে ইয়াটা দেখানো হয়েছে এটা হচ্ছে পিক্যাম, এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের গায়েও দেখানো হয়েছে, দেখো লিউকোসাইটস এর গায়েও দেখানো হয়েছে। এবং এটা যেটা করবে যে শক্তভাবে তোমার, যাতে করে মাইগ্রেশনের সময় ব্লাড ভেসেল থেকে এক্সট্রাসেলুলার স্পেসে মাইগ্রেট করে শক্ত করে এটা হচ্ছে হোল্ড করে রাখতে সাহায্য করবে। দেখো এটা থ্রুতে কিন্তু এন্ডোথেলিয়ালের সাথে লিউকোসাইটসটা শক্ত করে লেগে আছে। এই যে নিচে যে এই কমলা কালারের লেয়ারটা দেখানো হয়েছে নিচে, এটাকে বেসোলেটারাল লেয়ার বলে। যে বেসোলেটারাল লেয়ার মেইনলি তোমার এন্ডোথেলিয়াল সেলটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে। এই একটা নিঃসরণ হবে এখানে, যেটা হচ্ছে বেসোলেটারাল লেয়ারটাকে গলাতে সাহায্য করবে, এবং প্লাটিলেটটা কি করবে, লিউকোসাইটটা কি করবে, তোমার ব্লাড ভেসেল মুভ করে ওই ছিদ্র দিয়ে তোমার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে চলে আসবে। দেখো আলটিমেটলি সে এই যে এখানে চলে আসছে। এখন এখানে চলে আসার পরে এ তো কিন্তু ইনফ্লামেশনটা হয়েছে, তো এখানে আমরা বলছি যে এখানে ইনফ্লামেশন হয়েছে, তার মানে এখন এইখান থেকে এই বাম পাশ ডান পাশ থেকে তাকে মুভ করে ম্যাক্রোফাজের কাছাকাছি আসতে হবে, যেহেতু ম্যাক্রোফাজ হচ্ছে ইনফ্লামেশন হয়েছে। তো আমরা বলছি এখানে বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করবে কে, তোমার যে কি বলে ইনজুরিয়াস এজেন্ট গুলো আছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যেটাকে কেমোকাইন্স। এই কেমোকাইন্স গুলার কনসেন্ট্রেশন হচ্ছে তোমার ম্যাক্রোফাজ পাশটাতে, তার মানে হচ্ছে বাম পাশটাতে বেশি ডান পাশের তুলনায়। সো এই কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনের ডিফারেন্সের এগনিস্টে সে কি করবে, মুভ করতে থাকবে। লোয়ার কনসেন্ট্রেশন থেকে সে হায়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করতে থাকবে, তার মানে সে বাম দিকে মুভ করতে করতে ডান দিকে চলে যাবে, এবং যে জায়গাতে অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হচ্ছে সেই জায়গাতে চলে যাবে, এবং সেখানে গিয়ে সে যেটা করবে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সে হচ্ছে ওইখানে যে ইনজুরিয়াস এজেন্ট আছে সেটাকে কিল করে ফেলবে, এবং ইন দা মিডিয়াম সে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করবে এই কিলিং প্রসেসের সময়, যার ফলে হচ্ছে আমরা জ্বালা পোড়া টাইপ সেন্সেশনটা পেয়ে যাই, পাবো আর কি। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? হ্যাঁ। স্যার মানে এখানে ম্যাক্রোফেজ যেখানে আছে ওইখানেই কি হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে? না, এটা আমি জাস্ট বুঝে এলাম যে মনে করো ম্যাক্রোফেজের আশেপাশে হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না। ম্যাক্রোফেজ যেখানে থাকবে সেখানেই হবে এমন না, ম্যাক্রোফেজ যেটা হবে তোমার ওই মানে ইনজুরিয়াস এজেন্টের এগনিস্টে কেমিক্যাল নিঃসরণ করে জানাবে যে অনেকে হইতে পারে যে ম্যাক্রোফাজটা তোমার হচ্ছে ওইখানেই থাকবে, যে তোমার যে জায়গায় ইনফ্লামেশনটা হচ্ছে ওইখানেই ম্যাক্রোফাজ প্রেজেন্ট থাকতে পারে, যে সে ওইখানে এসে ওইখানে কেমিক্যাল নিঃসরণ করবে, যেটাকে ম্যাক্রোফাজ থেকে যেটা নিঃসরণ হচ্ছে কেমিক্যাল, সেটাকে আমরা বলতেছি cytokines। আর মাইক্রোব যেটা নিঃসরণ করতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কেমোকাইন্স। এবং সাইটোকাইন্সটার এগনিস্টে আলটিমেটলি রেসপন্সের এগনিস্টে হচ্ছে তোমার এন্থেলিয়াম অ্যাক্টিভেট হবে, এন্ড তার পরবর্তী প্রসেস গুলো হবে। হ্যাঁ, তুমি যেটা বললো যে তোমার যে জায়গায় মাইক্রোফাজ আছে ওইখানে ইনফ্লামেশন, হ্যাঁ ওইখানে ইনফ্লামেশন হবে। স্যার তাহলে হচ্ছে এরা, এটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। স্যার এই যে লিউকোসাইটটা যেখান বলো। দিয়ে ঢুকতেছে স্যার, এই জায়গাটা কি কোনো নির্দিষ্ট জায়গা নাকি হ্যাঁ। হচ্ছে ওই যে হচ্ছে ইন্টিগ্রাল লিগ্যান্ডের সাথে বাইন্ড হওয়ার পরপরই কোনো একটা জায়গা দিয়ে ওখানে ঢুকবে? কারণ হচ্ছে হ্যাঁ, এখানে ব্লাড ভেসেল ওইখানেই ঢুকবে, এটা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেখানে অ্যাডিশন হবে সেখানেই সে ঢুকবে। কিন্তু আমরা এটাকে জাস্ট এই ফিগারটাকে তো এখানে দেখানো পসিবল হচ্ছে না, এই কারণে আমরা এটাকে পরের স্টেজে দেখাইছি। জি স্যার। যে মনে করো এখানে অ্যাডিশন হয়ে গেছে, এখানে অ্যাডিশন হওয়ার পরেই হচ্ছে তোমার এই জায়গাটা সে করে এখান দিয়ে ঢুকে যাবে। এটাকে জাস্ট আমরা স্টেপ ওয়াইজ কারণে ফিগারটাকে এভাবে দেখাইছি। হয়েছে এটা মোটামুটি, তো নাকি সবাই বুঝছি? জি স্যার। তো তোমরা এটা ওই 19 পিসি এর ইয়াটাই ফলো করো, এখানে বারবার ডিস্টার্ব আসলে। আচ্ছা এখন স্যার হ্যাঁ বলো। স্যার হুম। পি সিলেটিন আর ই সিলেটিনের পর যে গ্লাইকেনটা যুক্ত হয়, সেটা কেন হয় জিনিসটা আমি বুঝতে পারিনি তখন। আচ্ছা, এখানে যেটা বলছি যে এখানে যখন এই তো কন্টিনিউ
ফ্লো ব্যাপারটা এরকম না, এখানে মূল টার্গেট তো হচ্ছে তাকে কোথাও অ্যাডহেশন করতে হবে, শক্ত করে বাইন্ড করতে হবে, করার পর তাকে এক্সট্রা সেলুলার স্পেসে আসতে হবে। তো আমরা বলছি নর্মালি ইন্টিগ্রিনে সে শক্ত করে যে বাইন্ডিংটা, যেটাকে আমরা অ্যাডহেশন বলতেছি সেটা। এখন ইন্টিগ্রিনের ইনিশিয়াল যে স্ট্রাকচারটা থাকে, সেই স্ট্রাকচার আসলে শক্ত বাইন্ডিং এর জন্য ফিজিবল না, সেই অ্যাকচুয়ালি তোমার হচ্ছে উইক বন্ডিং এর জন্য ফিজিবল। কিন্তু এই কারণ হচ্ছে তার যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাতে শক্ত বাইন্ডিং হয় না। এখন কেমোকাইন্স যেটা হচ্ছে তোমার কেমিক্যালটা নিঃসরণ করবে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা ইনজুরিয়াস এজেন্ট। ইনজুরিয়াস এজেন্টটা কি করবে, গ্লাইকোপ্রোটিন বা প্রোটিওগ্লাইকেন যেটা, সেটাকে হচ্ছে এসে তোমার এই লিউকোসাইটস এর মধ্যে বাইন্ড করবে, যে দেখো লাল কালার হয়েছে। এবং এটা হচ্ছে ইন্টিগ্রিনের পাশেই। সো ইন্টিগ্রিনের আগের স্ট্রাকচারটা যে ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন অন্য একটা স্ট্রাকচার তৈরি হবে এই গ্লাইকোপ্রোটিনটা যুক্ত, যেটা হচ্ছে মেইনলি কেমোকাইন্স থেকে আসছে। কেমোকাইন্স হচ্ছে কি, যেটা কেমিক্যাল সিক্রেটেড বাই ইনজুরিয়াস এজেন্ট। তো এতে করে দেখা গেছে যে তার স্ট্রাকচারটা আগে একরকম ছিল, ইন্টিগ্রিনের এখন ডিফারেন্ট স্ট্রাকচার হয়ে যাবে, এবং এই ডিফারেন্ট স্ট্রাকচারটা হচ্ছে শক্ত অ্যাডহেশন বা তোমার হায়ার অ্যাফিনিটেশন যেটাকে বলি আমরা, সেটার জন্য রেসপন্সিবল। তো আগে নর্মালি ইন্টিগ্রিনের মানে যে স্ট্রাকচার ছিল তার মাধ্যমে সে হচ্ছে উইক বন্ডিং করতো, বাট এখন যেহেতু এই গ্লাইকোপ্রোটিন বা প্রোটিওগ্লাইকেন এর কারণে তার স্ট্রাকচারটা এখন বা তার বাইন্ডিংটা এখন আরো বেশি শক্ত হবে, এবং সে এক জায়গাতেই থেমে যাবে, আর গড়াবে না। বুঝতে পারছেন? জি স্যার, মানে স্যার এটা হেল্পিং প্রোটিওগ্লাইকেনটার এর জন্য মূল এটা কাজ ইউজ হচ্ছে, করা হয়। হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে যাতে শক্ত বাইন্ডিংটা হয়, তোমার বাইন্ডিং এ হেল্পিং করে আর কি, হেল্প করে আর কি। বুঝতে পারছো? জি স্যার। তো এই স্টেজ গুলোই হচ্ছে এই স্লাইডে বর্ণনা করা হয়েছে। এবং লাস্টের যেটা কেমোট্যাক্সিস, ইন শর্ট যদি আমি কেমোট্যাক্সিস নিয়ে বলি, যে কেমোট্যাক্সিস হচ্ছে, আমরা বলছি কেমোট্যাক্সিস দুইটা পার্ট। কেমো মানে হচ্ছে কেমিক্যাল, ট্যাক্স মানে হচ্ছে মুভমেন্ট। তার মানে হচ্ছে যখন কোন একটা কেমিক্যাল টুয়ার্ডস বা কেমিক্যাল থেকে দূরে, কেমিক্যালের দিকে বা কেমিক্যাল দূরে কোন সেল মুভ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে কেমোট্যাক্সিস। তার মানে কেমোট্যাক্সিসটা হচ্ছে কেমিক্যালের রেসপন্সে যখন কেউ মুভ করবে। এখন আমরা বলছি যে মুভমেন্টটা দুইটাই হইতে পারে, কোনো কেমিক্যালের দিকে সে মুভ করতেছে অথবা chemical থেকে দূরে সে মুভ করতেছে। এবং এখানে আমরা যেটা হচ্ছে কেমিক্যালের দিকে, তার মানে হচ্ছে কেমোকাইন্স এর হচ্ছে তোমার লিউকোসাইটসটা মুভ করে। এখন এই যে কেমোকাইন্স বলতেছি বা যেটা হচ্ছে মেইনলি বিভিন্ন কেমিক্যাল, যেটা হচ্ছে ইনজাস যে এজেন্টটা আছে সে হচ্ছে মেইনলি প্রডিউস করে, কেমিক্যাল তৈরি করে। কেমিক্যাল গুলোর নাম জাস্ট একটু মনে রাখো, যেমন ইন্টারলিউকিন, তারপর হচ্ছে লিউকোট্রাইনস, তারপর হচ্ছে এনফরমাইল মিথাইল, ঠিক আছে? এইগুলো হচ্ছে নরমালি তুমি তার নাম। যে কেমোট্যাক্সিস কি, তুমি যদি বলে কেউ কেমোট্যাক্সিস ডিফাইন করো, তো কেমোট্যাক্সিস বলতে হবে যে কেমোট্যাক্সিস, কেমো এন্ড ট্যাক্সিস। কেমো মিন্স কেমিক, ট্যাক্সিস মিন্স মুভমেন্ট। So chemotaxis is the movement of a substance toward or away from chemicals. হইতে পারে সে কেমিক্যালের দিকে দৌড়াচ্ছে অথবা কেমিক্যাল থেকে দূরে দৌড়াচ্ছে, এটাকে আমরা কেমোট্যাক্সিস বলি। এখন এখানে আমরা যে লিউকোসাইট যেটা করছে, যে সে কেমিক্যালের দিকে দৌড়াচ্ছে, এবং এই কেমিক্যালটা করছে কে, যে ইনজুরিয়াস এজেন্টটা, ভাইরাস ব্যাকটেরিয়া বলো, তারপর যেটার কারণে আসলে আমাদের সেল ইনজুরিটা হচ্ছে, সেই কেমিক্যাল, সেই এজেন্ট মেইনলি এই কেমিক্যালটা সিক্রেট করে। এবং কি কি কেমিক্যাল সিক্রেট করে, জাস্ট এর নাম তুমি লিখে দিলা। যেমন হচ্ছে আমরা বলছি হচ্ছে ইন্টারলিউকিন, লিউকোট্রাইনস, তারপর হচ্ছে তোমার ফরমাল মিথায়োনিন। এই জিনিস জাস্ট তিন চারটার নাম তুমি লিখে দিলা, যে এই কেমিক্যাল গুলো হচ্ছে কেমোকাইন্স নামে পরিচিত। সো দ্যাটস ইট ফর টুডে, এন্ড আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছি। না বুঝলে আসলে আর বুঝছি তো নাকি, ভিডিওটা দেখবা ইন ডিটেল। তোমরা পারলে ওই 19 PC এর ভিডিওটা দেখতে পারো, তোমাদেরটা যেহেতু একটু লেন্দি হয়ে গেছে। ইন শর্টে আজকেই দেখবা, কারণ যেহেতু আজকে ডিসকাস করা হয়েছে, আজকে একটু দেখবা, তাহলে